অস্ট্রিয়াকে ৩-০ গোলে উড়িয়ে বিশ্বকাপের শেষ ১৬-এ ফেভারিট স্পেন। শ্বাসরুদ্ধকর ম্যাচে লড়ছে ক্রোয়েশিয়া পর্তুগাল। রায়েরবাজার বধ্যভূমি প্রকল্পে জমি হারিয়ে ২২০০ পরিবারের মানবেতর জীবনযাপন। অনিশ্চয়তার মধ্যেই আশার বাণী সিটি কর্পোরেশনের। এবার এইচএসসিতে অংশ নেয়নি ৩৬% শিক্ষার্থী। উদ্বেগজনক বলছেন বিশেষজ্ঞরা। গবেষণার পরামর্শ খতিয়ে দেখবে সরকার। তিস্তা মহাপরিকল্পনা বাংলাদেশের প্রকল্প হলেও কাজ করবেন চীনা বিশেষজ্ঞরা। কূটনীতিক ভারসাম্য বজায় রাখতে ২০ বছর পর নতুন ভিসা নীতি চূড়ান্ত। চট্টগ্রাম বন্দরে পণ্য খালাসে জটিলতা। ভোগান্তি নিরসনের সকল সেবা এক ছাদের নিচে আনার ঘোষণা বন্দর কর্তৃপক্ষের। রংপুর ও লালমনিরহাটে গ্রাম রক্ষা বাঁধে বড় ধরনের ধস। নদীগর্ভে বিলীন ফসলি জমি, ঘরবাড়ি, ঝুঁকিতে সড়ক। ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। তেহরান, মাশহাদ ও ইরাকে খামেনির জানাজার প্রস্তুতি সম্পূর্ণ। নিরাপত্তার কারণে নাও থাকতে পারেন মোস্তফা খামেনি। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন আজ সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। সরগরম এফডিসি। গুড মর্নিং বাংলাদেশ। নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন। আজকে শুক্রবারের দিন, ছুটির দিন, একই সঙ্গে খেলা চলছে বিশ্বকাপে চলছে এবং শুক্রবারের দিন বরাবরের মতো আমরাই থাকি। গুড মর্নিং বাংলাদেশে আমরাও ফিরে এলাম। সবচেয়ে বড় খবর হচ্ছে বাংলাদেশের একটা বড় অংশের, ব্রাজিল এবং আর্জেন্টিনার বাইরে বড় অংশের সমর্থক, পর্তুগাল বলবো না, রোনালদোর CR7 ক্রোয়েশিয়াকে সম্ভবত হারিয়ে দিচ্ছে। হ্যাঁ, আমরা যখন নিউজ পড়তে বসছিলাম তখন দেখছিলাম ২-১ গোলে তারা এগিয়ে রয়েছে এবং একেবারে শেষ মুহূর্তে একটি গোল করেছে। যদিও মেসির পেনাল্টি দেবার একটা গোলের অভিযোগ রয়েছে যে পেনাল্টিতে মেসি গোল দেয়। রোনালদো কিন্তু আজ পেনাল্টিতে গোল দিয়েছে। তার আগে রোনালদো একটা খুবই দুর্দান্ত গোল দিয়েছিল, অফসাইড হয়েছে। হ্যাঁ, আমরা আসলে মূল খবর যাই। তার আগে স্পেন খুব ভালো খেলেছে। স্পেন একেবারে অস্ট্রিয়াকে উড়িয়ে দিয়েছে 3-0 গোলে। সেরা 16তেও স্পেন যেই অস্ট্রিয়াকে হারাতে কিন্তু আর্জেন্টিনা নাকানি বলে খেতে হয়েছে। আবির এবং প্লাবন খেলার আরো কিছু খবর আছে। আমরা মূল খবরে যেতে চাই। লস অ্যাঞ্জেলেসের সবুজ গালিচায় যেন ঝড় তুলেছেন লামিনে ইয়ামাল। গোল না করেও নিজের জাদুকরী ড্রিবলিংয়ে অস্ট্রিয়া রক্ষণকে বারবার ছিন্ন ভিন্ন করেছেন এই বিস্ময় বালক। আর মিকেল ওয়াইসাবারের জোড়া গোলে ৩-০ ব্যবধানে দাপুটে জয় তুলে শেষ 16-র টিকিট নিশ্চিত করেছে লুইস দে লা ফুয়েন্তের স্পেন। একই রাতে বিশ্বকাপে নতুন ইতিহাস গড়েছেন গোলরক্ষক উনাই সিমোনো। আরও জানাবেন তৌহিদুল ইসলাম। মাঠের বাইরে তিনি এসেছিলেন ব্যাটম্যানের মুখ খোদাই করা হীরাখচিত সোনার চেইন পরে, আর সবুজ গালিচায় পা রাখতেই যেন সত্যি সত্যি প্রতিপক্ষের জন্য হয়ে উঠলেন এক মূর্তিমান আতঙ্ক। গোল পাননি, কিন্তু 18 বছর বয়সী স্প্যানিশ উইঙ্গার লামিন ইয়ামালের অতিমানবীয় ড্রিবলিং আর জাদুকরী কৌশলে লস অ্যাঞ্জেলেসে খড়কুটোর মতো উড়ে গেল অস্ট্রিয়া। 3-0 গোলের এক দাপুটে জয়ে 2026 বিশ্বকাপের শেষ 16 টিকিট নিশ্চিত করল লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা। ম্যাচের শুরু থেকে এই গতির ঝড় তোলে স্পেন। ম্যাচের প্রথম ডেডলকটা ভাঙেন টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে থাকা মিকেল ওয়াইরসাবাল। বাম প্রান্ত থেকে মার্ক কুকুরেয়ার এক নিখুঁত মাপা ক্রসে প্রথম স্পর্শেই বল জালে জড়ান তিনি। অস্ট্রিয়ান গোলরক্ষক আলেকজান্ডার শ্লাগারের স্রেফ চেয়ে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না। এর আগে জন্ম নেয় এক বিতর্ক। লামিন ইয়ামালের কর্নার থেকে তৈরি হওয়া জটলায় বল জালে জড়িয়েছিলেন কুকুরেয়া, কিন্তু রেফারি গ্লেন নিউবার্গ গোলরক্ষক শ্লাগারকে ফাউল করার অভিযোগে গোলটি বাতিল করেন। দ্বিতীয়ার্ধেও স্পেনের আক্রমণের ধার কমেনি, বরং বেড়েছে। ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে ব্যবধান দ্বিগুণ করেন পেদ্রো পোরো। কুকুরেয়ার একক নৈপুণ্যের পর পেরো যখন গোলটি করলেন তখন অস্ট্রিয়ার রক্ষণভাগ পুরোপুরি দিশেহারা। এর কিছুক্ষণ পর আবারও দৃশ্যপটে কুকুরেয়া ডিফেন্স চেরা ক্রস, আর সেখান থেকেই নিজের দ্বিতীয় এবং টুর্নামেন্টের চতুর্থ গোলটি করে অস্ট্রিয়াকে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে দেন ওয়াইরসাবাল।
তবে এই রোমাঞ্চকর রাতে শুধু আক্রমণ ভাগী নয়, ইতিহাস নতুন করে লিখেছেন স্পেনের গোলপোস্টের নিচে দাঁড়িয়ে থাকা উনাই সিমোনো। কাতার বিশ্বকাপের দুটি ম্যাচ সহ টানা 461 মিনিট গোল না খাওয়ার অনন্য স্প্যানিশ রেকর্ড গড়েছেন তিনি। ছাড়িয়ে গেছেন কিংবদন্তি ইকার ক্যাসিয়াসকে। সেখানেই ক্ষান্ত হননি সিমন। ম্যাচের শেষ বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে ইতালির কিংবদন্তি গোলরক্ষক ওয়াল্টার জিঙ্গার 517 মিনিট গোল না খাবার বিশ্বকাপের সর্বকালের সেরা রেকর্ডটিও নিজের নামে করে নেন তিনি। গোলের খাতায় নাম তুলতে না পারলেও পুরো ম্যাচের আলো কেড়ে নিয়েছেন লামিন ইয়ামাল। তাকে রুখতে অস্ট্রিয়ান কোচ রালফ রাংনিক তার নিয়মিত মিডফিল্ডার কনরাড লাইমারকে লেফট ব্যাকে খেলিয়েছেন, যাতে ইয়ামালের গতি ও স্কিলের বিরুদ্ধে শারীরিক শক্তি ব্যবহার করা যায়। কিন্তু ইয়ামাল ছিলেন যেন অপ্রতিরোধ্য। দুইবার লাইমারের সাথে নাটমেক, নোলুক পাস, কখনো আবার ডান প্রান্ত দিয়ে ভিতরে ঢুকে দূরপাল্লার জোরালো শটে কাঁপন ধরিয়েছেন অস্ট্রিয়ান গোলরক্ষকের বুকে। ম্যাচের ঠিক শেষ দিকে তার একটি নিশ্চিত গোল লাইন শট ডেভিড আলাবা ফিরিয়ে না দিলে স্কোর লাইন 4-0 হতে পারত। ম্যাচ শেষে তাই সুপেরিয়র প্লেয়ার অব দ্য ম্যাচও নির্বাচিত হয়েছেন ইয়ামাল। স্পেন মানেই শুধু বল পজিশন ধরে রাখা নয়, নিকো উইলিয়ামস আর ইয়ামালদের আগমনে এই দলে যোগ হয়েছে কাউন্টার অ্যাটাকের বিধ্বংসী গতি। তবে সবচেয়ে চোখে পড়েছে বল হারানোর পর স্পেনের অদম্য মানসিকতা। তাই তো লুইস দে লা ফুয়েন্তের এই দলটিকে এখন ফুটবল পণ্ডিতরা বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হিসেবেই দেখছেন। তৌহিদুল ইসলাম, স্টার প্লে। এদিকে বিশ্বকাপের নকআউট পর্বে কাবো ভারতের বিপক্ষে লড়াই মাঠে নামবে আর্জেন্টিনা। আর সেই ম্যাচের সব আলো শুধু মেসিদের দিকেই নয়, থাকবে ডাগআউটেও। জাতীয় দলের কোচ হিসেবে নিজের 100তম ম্যাচে দলকে নেতৃত্ব দিয়ে নতুন এক ইতিহাস গড়তে চলেছেন লিওনেল স্কালোনি। কিন্তু 100তম ম্যাচের মাইল ফলক ছুঁয়েও ইতিহাসের সর্বোচ্চ আসনে ওঠার অপেক্ষা এখনও ফুরাচ্ছে না আর্জেন্টাইন এই মাস্টারমাইন্ডের। বাকিটা থাকছে গোলাম মোর্শেদের রিপোর্টে। বিশ্বকাপের নকআউট মানেই ভুলের সুযোগ নেই। একটা ভুলেই বদলে যেতে পারে সবকিছু। কাবো ভার্দের বিপক্ষে আর্জেন্টিনা যখন মাঠে নামবে, তখন ডাগআউটেও লেখা হবে নতুন ইতিহাস। সেঞ্চুরির দোরগোড়ায় লিওনেল স্কালোনি। আর্জেন্টিনা জাতীয় দলের কোচ হিসেবে 100তম বার দলকে নেতৃত্ব দেবেন তিনি। মাত্র 8 বছরেই ছুঁয়ে ফেলছেন এই মাইল ফলক। 2018 সালের 8 সেপ্টেম্বর শুরু হয়েছিল যাত্রাটা। তখন তাকে নিয়ে ছিল অনেক প্রশ্ন, অভিজ্ঞতা নিয়েও ছিল সংশয়। কিন্তু সময়ের সঙ্গে সব সমালোচনার উত্তর দিয়েছেন মাঠেই। একের পর এক ছাড়িয়ে গেছেন কিংবদন্তিদের, সিজার লুইস মেনোত্তি, কার্লোস বিলার্দো, আলফিও বাসিলে, এমনকি মার্সেলো রিয়েলসাকেও। স্ক্যালোনি উঠে এসেছেন আর্জেন্টিনার ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ পরিচালনাকারী কোচের আসনে। তবু একটি নাম এখনো সামনে দেয়াল হয়ে দাঁড়িয়ে আছে, গিয়েরমো স্তাবিলে। 1941 থেকে 1961 সাল টানা 2 দশক আর্জেন্টিনার কোচ ছিলেন তিনি। তার অধীনে খেলেছে 124টি আন্তর্জাতিক ম্যাচ। এখনো সেটি আর্জেন্টিনায় সর্বোচ্চ রেকর্ড। এই বিশ্বকাপে সেই রেকর্ড ভাঙার সুযোগ নেই। আর্জেন্টিনা যদি ফাইনাল জিতে শিরোপাও তুলে নেয়, তবু স্ক্যালোনির ম্যাচ সংখ্যা হবে সর্বোচ্চ 104। অর্থাৎ 124-এর চূড়ায় উঠতে অপেক্ষা করতেই হবে। তবে সেই অপেক্ষা খুব বেশি দীর্ঘ হওয়ার কথা নয়। স্ক্যালোনি যেভাবে আর্জেন্টিনাকে এগিয়ে নিচ্ছেন, রেকর্ড ভাঙাটা এখন সময়ের অপেক্ষা বলেই মনে করছেন অনেকেই। তবে সংখ্যাই সবকিছু নয়। স্ক্যালোনির আসল পরিচয় তার ট্রফি ক্যাবিনেটে। তার হাত ধরেই এসেছে বিশ্বকাপ, টানা 2টি কোপা আমেরিকা আর ফিনালিসিমার মতো শিরোপা। গোলাম মোর্শেদ, স্টার প্লে। আমরা দেখছিলাম যে কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার সামনে যে ম্যাচ, সেই ম্যাচ নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে এবং কেপ ভার্দে কিন্তু এরই মধ্যে বলেছে যে তারা আর্জেন্টিনাকে হারিয়ে এবং ব্রাজিলের সমর্থকরা বলছে যে শক্তিশালী কেপ ভার্দের সঙ্গে খেলবে আর্জেন্টিনা। সবচেয়ে বড় খবর এই মুহূর্তের, মানে একটা, এই যে আমরা যে গোল নিয়ে আলোচনা করছিলাম যে পর্তুগাল এবং ক্রোয়েশিয়ার যে ম্যাচ, সেই ম্যাচ কিন্তু আসলে শুরু থেকে খুবই টানটান উত্তেজনা ঠাসা ছিল এবং শেষ মুহূর্তে আমরা দেখলাম যে এই ম্যাচে কিন্তু পর্তুগাল জিতেছে। শেষ পর্যন্ত জিতেছে, যদিও শেষ মুহূর্তে একটা গোল হয়েছিল, সেটি পরবর্তীতে ক্রোয়েশিয়ার পক্ষে মানে 2-2 হওয়ার সংখ্যা তৈরি হয়েছিল, পরে এটি বাতিল হয়েছে অফসাইডের কারণে। 2-1 গোলে পর্তুগাল জিতল। এই ম্যাচে কিন্তু রোনালদো যেহেতু গোল দিয়েছে, সুতরাং
ওই আপনি গোলের বলছিলেন পেনাল্টির গোল, পেনাল্টির গোল গোলটা ডিজার্ভ করে, কারণ তবে আগের গোলটা খুব ভালো ছিল। তবে বাবর, আপনি নিশ্চয়ই আপনার ভালো লাগছে, কারণ যারা ব্রাজিলের সাপোর্টার তারা আপনি কিন্তু এই জেনারেশন CR7 দেখেন, কে- কারণ ব্রাজিল আর্জেন্টিনার একটা বড় সমর্থক গোষ্ঠী আছে। এই জেনারেশন আর একটা বড় অংশ কিন্তু ব্রাজিল আর্জেন্টিনার সমর্থক হওয়া সত্ত্বেও অনেকে কিন্তু তারা পর্তুগাল CR7 কে সাপোর্ট করে পছন্দ করে। CR7 এর কারণে। এবং যারা এখন মানে খুদে ভক্ত বলবো, বিশেষ করে শিশুরা বা তারপর বা 12-15 বছর বয়স, 18 বছর রোনালদোর বয়স, জন্য আসলে দলের পর্তুগালের এরাও support ধরেন করে। খেলা চেনে না, খেলা বোঝে না, কিন্তু CR7 কে চেনে। CR7 কে ছিল। এবং একটা বিষয়ে এই যে আমরা এত গল্প করছি, এত কথা বলছি, বিশেষ করে মেসি এবং রোনালদোকে নিয়ে, আমার ধারণা এটি শেষ বিশ্বকাপ। এর পরে হয়তো আর এই দুইজন লিজেন্ডকে ফুটবল বিশ্বকাপের বিশ্বকাপ। বিশ্বের তাদের আসলে আর দেখা যাবে না। যাক, এই CR7 এর জন্য পরিমাণ শুভকামনা। আলোচনা, সমালোচনা থাকবে না। অনেকে বলছেন যে পর্তুগালের বিশ্বকাপ এবার ফাইনাল খেলার সম্ভাবনা অনেক আচ্ছা আচ্ছা, অনেকে বলছেন, হ্যাঁ অনেকে স্পেনের বলছেন কথাও যে যদিও সেমিফাইনালে গিয়ে আর্জেন্টিনা বাদ পড়বে, কোয়ার্টার ফাইনালে ব্রাজিল বাদ পড়বে, পর্তুগাল, স্পেন অনেকেই এরা সম্ভাবনা এগিয়ে দেখছেন যাবে ফাইনাল খেলা। বলেই অনেকে বলছেন। ফ্রান্সের সম্ভাবনা দেখছেন। সম্ভাবনা আছে, দেখা যাক। আমরা অন্যান্য খবরে যেতে চাই। রোমাঞ্চকর লড়াই শেষে ক্রোয়েশিয়াকে হারিয়ে রাউন্ড অফ 16-এ উঠল পর্তুগাল। ক্রোয়েশিয়ার কাছে 2-1 গোলে হারিয়েছে পর্তুগিজরা। অথচ ম্যাচের শুরুতে পিছিয়ে পড়েছিল পর্তুগাল। প্রথমার্ধ গোলশূন্য থাকে দুদলই। দ্বিতীয়ার্ধে 53 মিনিটে ইভান পেরিসিচের গোলে লিড নেয় ক্রোয়েশিয়া। 68 মিনিটে পেনাল্টি থেকে পর্তুগালকে সমতায় ফেরান রোনালদো। বিশ্বকাপের নকআউটে এটি তার প্রথম গোল। যোগ করা সময়ের পর্তুগালকে জয়সূচক গোল এনে দেন গনসালো রামোস। যোগ করার সময়ের শেষ দিকে আবারও বল জালে পাঠায় ক্রোয়েশিয়া, তবে সেই গোল বাতিল হয় অফসাইডে, আর জয় নিশ্চিত হয় পর্তুগালের। রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধের ঠিক পেছনেই গড়ে উঠেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিশাল ও অত্যাধুনিক কবরস্থান। তবে এই নান্দনিক প্রকল্পের আড়ালে চাপা পড়ে আছে 2200 পরিবারের দীর্ঘ 15 বছরের কান্না। জমি হারিয়ে ফ্ল্যাটের আশায় থাকা এই মানুষগুলো একদিকে যেমন দুর্নীতির শিকার হয়েছেন, অন্যদিকে বেঁচে থাকা হাজারো মানুষের জীবনে নেমে এসেছে কবরের নিস্তব্ধতা। আর জানাবেন সুমন মাহমুদ। ঘটনার শুরুটা 2010 সালে। সে বছর রায়েরবাজার বধ্যভূমি প্রকল্পের জন্য জমি হারান 2200টি পরিবার, যাদের অনেকেই নিম্ন আয়ের মানুষ। সে সময় তাদের প্রতিশ্রুতি দেয়া হয়েছিল জমির বিনিময়ে তারা পাবেন নগদ টাকা ও একটি করে ফ্ল্যাট। ফ্ল্যাটের আয়তন হবে 720 স্কয়ার ফিট। 15 বছর পেরিয়ে গেছে, সেই জমি আর ফ্ল্যাটের স্বপ্ন এখনো অধরা। যাদের যাদের জায়গা গেছে প্রত্যেকের একটা করে আপনার দিব, ফ্ল্যাট দিব, কিন্তু এই কথা বললে আমাদের এখানে আন্দোলনটারে দমাইছে। সেটা 15 বছরের জন্য আমাদের জায়গা দিবে, ওটা আমি 25,000 টাকা দিয়েছি উকিলে। ওটা উঠেছি একবার যাই, মনে করেন পরে যাই আমি সিটি কর্পোরেশন যাই, অফিসে যাই জমা দিয়ে আইছি, জমা নেয় না, অনেক ঘুরাইছে আমাকে। আর্থিক সমস্যা তো মানুষের চলতে সমস্যা, বাসা ভাড়াটা লাগতো না। ক্ষতিগ্রস্তদের জন্য পুনর্বাসনের সাইনবোর্ড লাগাই ছিল। এই সাইনবোর্ড আস্তে আস্তে দেখি এই বছর আনে আসছিল, এরপর এই সাইনবোর্ড নাই। অভিযোগ আছে রাজনৈতিক মতভেদের কারণেই এই ভোগান্তি। জেলা প্রশাসকের অফিসের দুয়ারে দুয়ারে ঘুরছেন ক্ষতিগ্রস্তরা। বিএমপি করার কারণে আর আমাদের টাকা পয়সাগুলো এইভাবেই দেয় নাই, ঘুরাইছে। যারা যৎসামান্য টাকা পেয়েছেন তাদেরও সর্বোচ্চ 15% পর্যন্ত ঘুষ দিতে হয়েছে। আমাদের জায়গার দাম ছিল 40 লক্ষ টাকা, আমরা পাইছি হইল শতাংশ 3 লক্ষ টাকা। এই টাকা যেভাবে উঠাইছি ওই সরকারের ঘরেই দিয়েই তৈছে। কেউ কাছ থেকে 15%, কারোর কাছ থেকে 20%, আর বিভিন্ন জাত থেকে যা নিতে পারছে টাকা ছাড়া কোনো আমাকে টাকা দেয়নি। মানুষে আগে বলতো একবারের টাকা উঠাইতে পার জোতা থাকে না, আমরা যাইতে সিঁড়িয়েই না। জমি হারানোদের জন্য ফ্ল্যাটের জায়গাও ঠিক ছিল। রায়ের বাজারে সেই 5 একর জমিতে এখন গড়ে উঠেছে বাস ট্রাকের অবৈধ ডিপো। জমি হারানোদের অনেকেই ঢাকা ছেড়েছেন নিঃস্ব হয়ে, কেউ কাটাচ্ছেন মানবেতর জীবন। 15 বছর জায়গা রাখছো, ওখানে হইলো ট্রাক স্ট্যান্ড বানায় রাখছে, আর হইলো বিআরটিসি ডিপো বানায় রাখছে, আর রাজাবাগের যে রিস্কা রাখে ওইটা ডিপো বানায় রাখছে। কেন থেমে আছে ফ্ল্যাট নির্মাণ, এই বিষয়ে ডিসি অফিসের কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে প্রকল্পটি নিয়ে নতুন আশার বাণী শোনাচ্ছে সিটি কর্পোরেশন। 2200 যে পরিবারের কথা বললেন তাদের বৈধতা আছে, আমি তারপরও কাগজপত্র দেখে যদি বৈধতা থাকে
অতি তাড়াতাড়ি যাতে এটা তাদের প্রাপ্যটা তারা পায় সেই ব্যবস্থাটা আমরা করব। 2200টি পরিবারের এই হাহাকার কি তবে শেষ হবে? তারা কি ফিরে পাবে তাদের মাথা গোঁজার ঠাঁই? সমাধানের অপেক্ষায় বঞ্চিতরা। সুমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা। ভারতসহ আগ্রহী যে কোনো দেশকে অর্থনৈতিক করিডোরে স্বাগত জানাবে চীন। অর্থনৈতিক উন্নয়ন ও যোগাযোগ বৃদ্ধির লক্ষ্য নিয়ে এগুলেও রোহিঙ্গা সমস্যা সমাধানেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এই করিডোর। প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন নানা বিষয়ে কথা বলেন। এ সময় তিস্তা ইস্যুতে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের নিজস্ব প্রকল্প হলেও স্বাক্ষরিত সমঝোতা অনুযায়ী তিস্তা প্রকল্প বাস্তবায়নে কাজ করবে চীনা বিশেষজ্ঞরা। জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে ইনশাআল্লাহ এই সরকার যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান যে কোনো মূল্যে তিস্তা পরিকল্পনা বাস্তবায়নের কথা বলেছিলেন। এর আগে প্রধানমন্ত্রীর চীন সফরের আগে ও পরে এ নিয়ে বিস্তর আলোচনা চলেছে। ভারতের গণমাধ্যমে নানা ধরনের তথ্য ও বিশ্লেষণ শোনা যাচ্ছে। এরকম এক সময়ে বৃহস্পতিবার সকালে তারেক রহমানের চীন সফর নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে চীনা দূতাবাস। রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, তিস্তা বাংলাদেশের নিজস্ব প্রকল্প হলেও এর টেকসই বাস্তবায়নে বৈজ্ঞানিক সম্ভাব্যতা সমীক্ষায় সরাসরি সহযোগিতা করবে চীন। তিস্তা বাংলাদেশের প্রকল্প, এটিকে টেকসই করতে আমরা সব ধরনের সহযোগিতা করব, কেননা এই প্রকল্পের সঙ্গে প্রায় 1 কোটি মানুষের জীবন জীবিকার ভবিষ্যৎ জুড়ে আছে। আর চীনের কিছু কোম্পানির সঙ্গে এদেশের সরকারি এজেন্সির সমঝোতা হয়েছিল, তারা তাদের মতো কাজ করবে। তবে সরকারি পর্যায়ে আমরা চীনের সেরা বিশেষজ্ঞদের এই প্রকল্পে যুক্ত করে ঢাকার পাশে থাকব। মিয়ানমারের সড়ক ও নৌপথ ব্যবহার করে অর্থনৈতিক করিডরকে আঞ্চলিক সংযোগের নতুন সুযোগ হিসেবে দেখছে চীন। অতীতের বাংলাদেশ, চীন, ভারত, মিয়ানমার বা BCIM এর করিডর প্রসঙ্গ টেনে ইয়াও বলেন, ভবিষ্যতে ভারত সহ যে কোনো দেশ চাইলে এই করিডরে যুক্ত হতে পারবে। আমি বলতে চাই, এটা একেবারে নতুন কিছু নয়। এর আগেও BCIM এর কথা বলা হয়েছিল। এই প্রকল্প নতুন করে আলোর মুখ দেখছে। তবে এটাই শেষ কথা নয়। অন্য দেশ যদি আগ্রহ দেখায়, আমরা স্বাগত জানাবো। তবে আগ্রহটা তাদেরকেই দেখাতে হবে। ভবিষ্যতে রোহিঙ্গা প্রত্যাবাসনেও এই করিডর ভূমিকা রাখতে পারে। সম্ভাব্য 2+2 সংলাপ চালুর বিষয়ে রাষ্ট্রদূত বলেন, সামরিক প্রশিক্ষণ, পারস্পরিক আস্থা ও স্বার্থের ভিত্তিতে সহযোগিতা আরও গভীর করার বিষয়ে আলোচনা হয়েছে। তবে কোনো নির্দিষ্ট প্রতিরক্ষা সরঞ্জাম কেনার বিষয়ে কোনো মন্তব্য করেননি চীনা রাষ্ট্রদূত। জুম্মান সাদিক, জ্যাভলিন, স্টার নিউজ, ঢাকা। অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য দাবিতে রাজশাহীতে রান ফর পদ্মা প্রতিবাদে মিনি ম্যারাথন অনুষ্ঠিত হচ্ছে। এই বিষয়ে আমরা আরও বিস্তারিত জানতে চাই। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জিয়াউল গনি সেলিম। সেলিম, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, জানাবেন এই যে অভিন্ন নদীর যে বিষয়টি রয়েছে এখানে ন্যায্য পানির দাবিতে রাজশাহীতে যে ম্যারাথন শুরু হয়েছে, সেটি কি শুরু হয়েছে কিনা সেটি বলবেন, এবং এই যে নতুন একটি আইডিয়া নিয়ে কাজ করছে যারা অংশগ্রহণ করছে বা যারা আয়োজক, তারা আসলে কি বলছে? হ্যাঁ আবির, শুভ সকাল আপনাকে। আপনি জানেন যে গত ৭৬ বছর ধরে ফারাক্কায় ন্যায্য হিস্সা দাবিতে বাংলাদেশের যে আন্দোলন চলছে, তারই একটা নতুন সংস্করণ হচ্ছে মার্চ রান ফর পদ্মা, অর্থাৎ পদ্মার জন্য যে পানির দাবিতে এই আয়োজনটি করা হয়েছে। এটি বিভিন্ন সামাজিক সংগঠন এই দৌড়ের আয়োজন করেছে। এটি কোনো প্রতিযোগিতা নয়, বরং এটি একটি আন্দোলনের অংশ। এই আন্দোলনের অংশ এইটি শুরু হয়েছে আজকে সকাল 6:30টার দিকে। এরপর প্রায় 7.5 কিলোমিটার দৌড় হয়েছে। দৌড়টি এর মধ্যে শেষ হয়ে গেছে। এর মধ্যে অনেকেই আসছেন, তবে এর মধ্যে আমি জানতে চাই, ঢাকা থেকে একজন নারী আসছেন এবং তিনি ইতিমধ্যে দৌড় সমাপ্ত করছেন। তার কাছে জানতে চাই যে আসলে আপনি ঢাকা থেকে কেন আসছেন এই রান ফর পদ্মায়, এবং প্রতিক্রিয়া কি আপনার? আচ্ছা, আমি যখন ফেসবুকের মাধ্যমে ইভেন্টটা আমি ফেসবুকের মাধ্যমে এই ইভেন্টটা সম্পর্কে প্রথম জানতে পারি। তো রান ফর পদ্মা এই টাইটেলটা আমার কাছে ভালো লেগেছে অনেক, যেহেতু নদীমাতৃক বাংলাদেশ, আমাদের নদীর রক্ষা সবার দায়িত্ব, কর্তব্য, আমাদের সচেতন হওয়া উচিত প্রত্যেকটা নাগরিকের। এই টাইটেলটা এবং হচ্ছে ওদের যে ইভেন্ট ফি এবং আয়োজন সব কিছু আমার দেখে মনে হচ্ছে এটা বেশ সুন্দর একটা আয়োজন হতে পারে, বা কেমন হয় একটু গিয়ে দেখি রাজশাহীতে, যেহেতু রাজশাহী শহরটা আমার এমনি খুব পছন্দের। এ কারণে আসলে ঢাকা থেকে আসা।
দেখার জন্য যে ইভেন্টটা কেমন হয়, বাট এসে দেখলাম সব আয়োজন এবং রানের আয়োজনের উদ্দেশ্যটা নিয়ে একটু বলুন। উদ্দেশ্যটা হচ্ছে আমাদের পদ্মা নদী, যেহেতু নদীমাতৃক বাংলাদেশ, পদ্মা নদী বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা সংকীর্ণ হয়ে আসছে, আবর্জনা ফেলা হচ্ছে, বিভিন্নভাবে দূষিত এই জন্য সব মানুষকে সচেতন করার উদ্দেশ্যে প্রথমে আমাদেরকে কিছু নির্দেশনা বা হচ্ছে বলা হলো, এটা আমার কাছে বেশ ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে। বলছে একজন অংশগ্রহণকারী বলছেন যে এই আয়োজনটা আসলে ব্যতিক্রম আয়োজন, কারণ এটি আন্দোলনের অংশ, বিশেষ করে রাজশাহী অঞ্চলের যে পদ্মা, যে 54টি অভিন্ন নদী আছে এবং পদ্মা ব্যারেজের যে পানি সংরক্ষণের দাবিতে এই নাব্যতা, যাতে পদ্মার স্বাভাবিক নাব্যতা থাকে, এই মূলত আন্দোলনের অংশ হিসেবে রাজশাহীতে এই আয়োজনটি হয়ে গেল। তো আবির, রাজশাহী থেকে আমার কাছে পদ্মার আয়োজন যে রান ফর পদ্মা, তার সর্বশেষ তথ্য ছিল আমার কাছে এই। নাইম, সেলিম, আপনাকে ধন্যবাদ। আমাদের সহকর্মী যুক্ত হয়েছিলেন জিয়াউল গনি সেলিম, তিনি জানাচ্ছিলেন রান ফর পদ্মা বাংলাদেশে এবং ভারতের যে অনেকগুলো নদী রয়েছে, 50টির বেশি, সেই নদীর ন্যায্য হিস্যের দাবিতেই মূলত এই রান ফর পদ্মা অনুষ্ঠিত হয়েছে। এদিকে কূটনৈতিক ভারসাম্য বজায় রাখতে 20 বছর পর নতুন ভিসা নীতি চূড়ান্ত করেছে নির্বাচিত সরকার। মন্ত্রিপরিষদ বৈঠকে বিষয়টির খসড়া উপস্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব জানান, বাংলাদেশের ভিসা নীতি সহজ করতে যাচ্ছে সরকার। বিনিয়োগ, পর্যটন, দক্ষ মানব সম্পদকে গুরুত্ব দিয়ে ভিসা নীতি নিয়ে কাজ চলছে। চূড়ান্ত খসড়ার উপর অর্থমন্ত্রীর নেতৃত্বে গঠিত কমিটি 1 মাসের মধ্যে মতামত দেবে, যেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাচিবিক কার্যক্রম পরিচালনা করবে। এরপরই চূড়ান্ত ভিসা নীতি অনুমোদন দেবে মন্ত্রিসভা। বিদেশিদের বাংলাদেশে আগমন ও প্রস্থানকে সহজ ও সুশৃঙ্খল করা, বিদেশি বিনিয়োগ, ব্যবসা ও দক্ষ মানব সম্পদ আকৃষ্ট করা, পর্যটন, আতিথেয়তাকে খাতকে উৎসাহিত করা, প্রযুক্তি ও জ্ঞান স্থানান্তর নিশ্চিত করা, জাতীয় নিরাপত্তা ও আন্তর্জাতিক কূটনৈতিক ভারসাম্য বজায় রাখা এবং আধুনিক এবং সেবামুখী অভিবাসন কাঠামো গড়ে তোলার উদ্দেশ্যে 2006 সালে জারিকৃত ভিসা নীতিমালা সংশোধন করে ভিসা পলিসি 2026-এর খসড়া পরিমার্জনের জন্য মাননীয় অর্থমন্ত্রীর সভাপতিত্বে একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। নজরুলের সাহিত্যকর্ম ও জীবনবোধ 4 দেয়ালে আবদ্ধ না রেখে বিশ্বময়ে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে নজরুল বর্ষের উদ্বোধন করে তার আশা, সরকারের এই আয়োজনে দেশ বিদেশে জাতীয় কবির রচনার নতুন আঙ্গিকে মূল্যায়নের সুযোগ তৈরি হবে। বিদ্রোহ, মানবতা আর সাম্যের কণ্ঠস্বর কাজী নজরুল ইসলাম। শোষণ বঞ্চনার বিরুদ্ধে ছিলেন সোচ্চার। তাই জাতীয় কবির জন্মবার্ষিকী সাড়ম্বরে উদযাপন করবে সরকার। নজরুল বর্ষ 2026-2027 এর বছরব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করব। বৃহস্পতিবার সচিবালয়ে নজরুল বর্ষের উদ্বোধন করে স্মারক ডাকটিকিট ও লোগো উন্মোচন করেন প্রধানমন্ত্রী। উদ্বোধনী আয়োজনে প্রশাসনিক কর্মকর্তাদের পরিবর্তে গবেষক, শিল্পী ও অনুরাগীদের ভার্চুয়ালি যুক্তের নির্দেশনা দেন সরকার প্রধান। নজরুল সঙ্গীতের আসর, প্রকাশনা কার্যক্রম, নাট্য উৎসব এবং চিত্র প্রদর্শনী সহ নানা আয়োজনের মাধ্যমে জাতীয় কবির সৃষ্টিকে জনপরিসরে আরও বিস্তৃতভাবে তুলে ধরার একটা উপলক্ষ তৈরি হয়েছে। কবি নজরুলকে নিয়ে আলোচনা মন্ত্রণালয় কিংবা সরকারি অফিসের 4 দেওয়ালে আবদ্ধ না রেখে তার সাহিত্য, কর্ম, তার জীবনবোধ পৌঁছে দিতে চাই মানুষের ঘরে ঘরে। এই আয়োজন দেশ বিদেশে জাতীয় কবির রচনার নতুন আঙ্গিকে মূল্যায়নের সুযোগ তৈরি করবে বলেও আশাবাদী প্রধানমন্ত্রী। বলেন, সাম্য সম্প্রীতির বার্তা দিয়ে অনুসরণীয় হয়ে আছেন নজরুল। শুধু মানুষের এই নিরাপত্তা নয়, আসুন কোনো প্রাণীও মানুষের হিংস্রতার শিকার যেন না হয়, বর্তমান সরকার সেটিও নিশ্চিত করতে চায়। নজরুল বর্ষ উদযাপনের মাধ্যমে দেশে বিদেশে জাতীয় কবির সৃষ্টিকর্ম নতুনভাবে মূল্যায়িত হবে। জাতীয় কবির স্মৃতি বিজড়িত ময়মনসিংহের ত্রিশালকে নজরুল সিটির ঘোষণার বিষয়েও পরিকল্পনা রয়েছে সরকারের। টোটাল বিষয়টার সাথে একটু অবশ্যই ওনারা থাকবেন। সাব্বির আহমেদ, স্টার নিউজ, ঢাকা। এইচএসসি পরীক্ষায় এবারও বেড়েছে অনুপস্থিতির হার। তবে আরও উদ্বেগের বিষয়, একাদশ শ্রেণীতে নিবন্ধন করা লাখো শিক্ষার্থীর বড় একটি অংশ পরীক্ষার ফর্মই পূরণ করেনি। মাত্র 2 বছরের ব্যবধানে 36% বেশি শিক্ষার্থী কেন পরীক্ষার বাইরে চলে গেল তা নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষাবিদরা।
সরকার এ বিষয়ে বলছে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ফরহাদ বিন নূরের রিপোর্ট। প্রতিবছর এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষায় উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী নিবন্ধন করেও শেষ পর্যন্ত পরীক্ষায় অংশ নিচ্ছেন না। তবে এবার সেই সংখ্যা আগের যে কোনো সময়ের তুলনায় বেশি। গত বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় ফর্ম পূরণ করেনি 29% বেশি, আর মাত্র 1 বছরের ব্যবধানে তা বেড়ে দাঁড়িয়েছে 36%-এরও বেশি। 9টি সাধারণ শিক্ষা বোর্ডের আওতায় 2024-25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে নিবন্ধন করেছিল 11,84,000 শিক্ষার্থী, কিন্তু 2 বছর পর এইচএসসি পরীক্ষার ফর্ম পূরণ করেছে মাত্র 7,94,000। মাদ্রাসা শিক্ষা বোর্ডেও একই চিত্র। আলিম প্রথম বর্ষে প্রায় 1,40,000 শিক্ষার্থী নিবন্ধন করে, এর মধ্যে পরীক্ষার ফর্মই পূরণ করেনি 61,000-এর বেশি শিক্ষার্থী। সবচেয়ে উদ্বেগজনক অবস্থা কারিগরি শিক্ষা বোর্ডে। এবছর নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে 54%-এর বেশি পরীক্ষার জন্য ফর্ম পূরণ করেনি। মাত্র 2 বছরের ব্যবধানে পরীক্ষার বাইরে থাকা শিক্ষার্থীর সংখ্যা এভাবে বেড়ে যাওয়াকে অস্বাভাবিক বলছেন শিক্ষাবিদরা। এটি যদি চলতে থাকে তাহলে হয়তো দেখা যাবে 1-2 বছরের মধ্যে আমাদের অর্ধেক শিক্ষার্থী আর পরীক্ষায় অংশ নেবে না। এজন্য আমাদের এখনই সংশ্লিষ্ট মহলকে উদ্যোগ নেওয়া উচিত। এর জন্য প্রথমে যে উদ্যোগটি নিতে হবে সেটা হচ্ছে একটি জাতীয় পর্যায়ের গবেষণা করতে হবে, কেন এটি ঘটছে সেটিকে বের করে দেখতে হবে, এবং সেই যে গবেষণার মাধ্যমে যে তথ্যপত্র আমরা পাবো, যে ফাইন্ডিংস পাবো, তার ভিত্তিতে আমাদেরকে অ্যাকশন নিতে হবে। শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন জানিয়েছেন, এত বিপুল সংখ্যক শিক্ষার্থী কেন পরীক্ষার বাইরে থাকছে তা খতিয়ে দেখা হবে। এরা কিন্তু ওই ফর্ম ফিল আপই করতে আসেনি, এবার এই জায়গাটাই অ্যাড্রেস করতে হবে আমাদের। কারণ আমার মনে হয় না ক্লাসরুমগুলোতে ওই ধরনের পড়ালেখা করানো হয়েছে। তো আমরা সেই জায়গাটা অ্যাড্রেস করব, রুট কজ অফ দ্য প্রবলেম, নিউক্লিয়াস অফ দ্য প্রবলেম আমরা অ্যাড্রেস করবো, যেন এটা যেন আগামী দিনে না হয়। এটা একটা ভীতিমূলক এত বড় পরিসংখ্যান। শুধু তাই নয়, এবার ফর্ম পূরণের পরও পরীক্ষায় অনুপস্থিতির হার বেড়েছে। পরীক্ষার প্রথম দিন 11টি শিক্ষা বোর্ডে মোট 24,784 জন পরীক্ষার্থী পরীক্ষার হলে উপস্থিত হয়নি। ফরহাদ বিন নূর, স্টার নিউজ, ঢাকা। এবছর অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন প্রায় 13 লাখ শিক্ষার্থী। নকল এবং অনিয়ম ঠেকাতে কেন্দ্রে ছিল সিসিটিভি ক্যামেরা, বডিক্যাম নিয়েছিলেন পুলিশ সদস্যরা। ঢাকায় কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা নেই বলে জানিয়েছেন বোর্ড চেয়ারম্যান। তবে শিক্ষার্থীদের কারো চোখে ছিল আত্মবিশ্বাস, আবার কারো মনে ছিল সময় মতো কেন্দ্রে পৌঁছানো নিয়ে দুশ্চিন্তা। পরীক্ষা শুরু হয়েছে 15 মিনিট আগেই। এমন সময় দৌড়ে কেন্দ্রে প্রবেশের চেষ্টা এক পরীক্ষার্থীর। রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের চিত্র এটি। দেরিতে এলেও তাকে আসন খুঁজে পেতে সহযোগিতা করেন শিক্ষক। এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে এভাবেই কিছু পরীক্ষার্থীর কেন্দ্রে আসতে বিলম্ব হয়। অভিভাবকদের দাবি, রাজধানীর তীব্র যানজটই এর কারণ। অনেকে ভুলতা থেকেও আসছে, সোনিয়াকরা যাত্রাবাড়ি সব রাস্তায় এমন জ্যাম থাকে, সেই কারণে আসতে দেরি হয়েছে। কামরাঙ্গীরচরের যে রাস্তাঘাটগুলি একটু মেরামতের কাজ চলছে, ওই জায়গায় একটু যানজট হয়েছে, আমরা ঘুরে আসছি। এবছরের পরীক্ষায় অংশ নিচ্ছেন 11 শিক্ষা বোর্ডের 12,70,000 শিক্ষার্থী। নকল ও অনিয়ম ঠেকাতে কেন্দ্রে ছিল সিসিটিভি ক্যামেরা, বডি ক্যাম নিয়েছিলেন পুলিশ সদস্যরাও। যে কোনো বারের চেয়ে এইবারের পরীক্ষার হলগুলি, পরীক্ষার কেন্দ্র এবং কেন্দ্রের বাইরের পরিবেশ সব মিলিয়ে অসাধারণ একটি পরিবেশ আমরা পাচ্ছি, এবং সর্বস্তরের অর্থাৎ পরীক্ষা সংশ্লিষ্ট সকল অংশীজনদের সার্বিক সহযোগিতাটা এইবার অন্য যে কোনোবারের চেয়ে একটু বেশি মনে হচ্ছে আমার কাছে। এবার 9টি শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে নেওয়া হচ্ছে পরীক্ষা। প্রথম দিন কেন্দ্র থেকে বেরিয়ে নিজেদের অভিজ্ঞতা জানালেন পরীক্ষার্থীরা। যেরকম ভেবেছিলাম তার থেকে সহজ আসছে। খুবই ভালো হয়েছে এক্সাম। ফার্স্ট অফ অল সিকিউ এক্সাম অনেক ভালো হয়েছে। 7টার ভিতরে 7টায় আলহামদুলিল্লাহ দিয়ে আসছি, পরীক্ষাটা ভালো আসছে আমাদের। পরীক্ষার হলও অনেক ভালো ছিল, অনেক ভালোভাবে পরীক্ষা দিতে পারছি। পরিসংখ্যান বলছে 2024 সালে কলেজে ভর্তি হওয়া শিক্ষার্থীর প্রায় 5 লাখই এবার এইচএসসি পরীক্ষার ফর্ম পূরণ করেননি। একাদশে ভর্তির পর 36% বেশি শিক্ষার্থী এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়নি। এত বিশাল সংখ্যক শিক্ষার্থী পরীক্ষার বাইরে কী কারণে তা দ্রুত চিহ্নিত করে সমাধানের পথ খোঁজার কথা বলছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে আজ প্রথম দিনের পরীক্ষায় যেভাবে সুষ্ঠুভাবে শিক্ষার্থীরা অংশ নিয়েছে, শেষ দিন পর্যন্তও তারা সুষ্ঠুভাবে সব পরীক্ষায় অংশ নিতে চান।
ফরহাদ বিন নূর, স্টার নিউজ, ঢাকা। দেশের প্রায় ৩২,০০০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগের বাধা কাটল। সর্বোচ্চ আদালতের রায়ে কাটল ১৩ বছরের আইনি জটিলতা। প্রধান বিচারপতির নেতৃত্বে রায় দেন ৪ সদস্যের আপিল বিভাগ। এতে শিক্ষা ব্যবস্থায় দ্রুত শৃঙ্খলা ফেরার আশা অ্যাটর্নি জেনারেলের। দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ আটকে ছিল ২০১৩ সাল থেকে। এ অবস্থায় এর আইনি জটিলতা ও প্রশাসনিক অচলাবস্থা কাটাতে ৩২,৫০০ শিক্ষকের পদোন্নতি সংক্রান্ত মামলার শুনানি করতে উদ্যোগী হয় বিএনপি সরকার। বৃহস্পতিবার সেই মামলারই রায় দিলেন আপিল বিভাগ। আর এতেই কাটল প্রাথমিকের প্রধান শিক্ষক নিয়োগের বাধা। এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আপিলকারী শিক্ষকেরা। আজকে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আজকে অনেকগুলো মামলা সম্মিলিতভাবে ৭৩-২৩ রূপ নিয়েছিল। এই ৭৩-২৩ আজকে রায় হয়েছে। এই রায় অনুযায়ী নবজাতীয়করণকৃত শিক্ষকরা তারা ১/১/২০১৩ থেকেই তাদের জ্যেষ্ঠতা গেজেটে যা উল্লেখ আছে এটাই হবে। পরে অ্যাটর্নি জেনারেল আশা ব্যক্ত করেন এই রায়ে শিক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা ফিরবে শিগগিরই। নানা রকম জটিলতা আমি মনে করি যে আজকের রায়ের পরে সে জটিলতা নিরসন হবে। সরকার প্রধান শিক্ষক নিয়োগ দিতে পারবেন এবং একটা শৃঙ্খলা ফিরে আসবে। এ নিয়ে সচিবালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন শিক্ষামন্ত্রী। জানান আপিল বিভাগের রায়ে প্রধান শিক্ষক পদে পদোন্নতি ও বদলি কার্যক্রম পুনরায় চালু হওয়ায় পদোন্নতির সুযোগ হবে ৩৬,২৩৫ জন সহকারী শিক্ষকের। আমরা যদি ৩৬,২৩৫ জন শিক্ষককে এখন প্রমোশনটা দিতে পারি, সেই সাথে আমাদের ইমিডিয়েটলি আমাদের আসন শূন্য হয়ে যাবে ৩৮,৪৪৩ জন। অ্যাপিলেট ডিভিশনে এই মামলাটি অ্যাকসেপ্ট হয়েছে, অর্থাৎ আমরা আমাদের শিক্ষক নিয়োগের অধিকার ফেরত পেয়েছি। শিক্ষা মন্ত্রণালয়ে আরও প্রায় ১৩,৫০০ মামলা এখনও বিচারাধীন। এগুলোর শুনানিও দ্রুত শুরুর উদ্যোগের কথা জানিয়েছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। শিক্ষকদের স্থান ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা। বেসরকারি স্কুল থেকে যারা এসেছেন প্লাবন, আসলে একটা ভালো খবর আর একটা কিছুটা খারাপ খবর বা দুঃখজনক। আমার একাদশ শ্রেণীতে মানে ফর্ম ফিল আপ করেছে, ভর্তি হয়েছে এরকম ৩৬% শিক্ষার্থী যারা এইচএসসি ফাইনাল পরীক্ষা দিচ্ছে না, তারা অনুপস্থিত। সেটি ভাবছিলাম, মানে এটা তো আসলে অনেক বড় ফিগার। ৩৬% মানে নিয়ার অ্যাবাউট 50। আপনি ধরেন মানে আমরা যদিও বলি যে 45 এর পরে হলে নিয়ার অ্যাবাউট বলি, কিন্তু ৩৬% মানে আপনি ধরেন ১০০ জনে ৩৬ জন নাই। এটা তো মানে আমি আমার চোখে আসলে কখনো এবং আমার কাছে খুবই উদ্বেগজনক লাগলো। এবং এইটা কিন্তু আমাদের শিক্ষার্থীদের, আমাদের জন্য মানে শিক্ষা ব্যবস্থার জন্য একটা অ্যালার্মিং যে শিক্ষার্থীরা কি পড়াশোনা বিমুখ হচ্ছেন। তাহলে এমনিতেই তো ধরেন আপনি যদি মানে শিক্ষা ব্যবস্থার দিকে তাকান কিংবা মানে যারা এই গণ্ডি পের হচ্ছে তাদের দিকে তাকান, সার্কেলটা দেখেন আশপাশে, আগের মতো সিরিয়াসনেস চোখে পড়ে কম। মানে একেবারেই মানে গ্রামে গঞ্জে আগে যেমন পড়াশোনার রোলটা ছিল সেটা কঠোরতা ছিল অভিভাবকদের মধ্যে। আপনি খেয়াল করেছেন কি না, একজন অভিভাবক বলছিল যে 20 মিনিট লেট হয়েছে। তিনি বলছিলেন, অভিভাবক বলছিলেন যে জ্যামের কারণে এইচএসসি পরীক্ষা দিতে আসা, মানে তার জীবনের একটা বড় পরীক্ষা, পাবলিক পরীক্ষা। এরপরে উনি আর সুযোগ পাবেন না যদি তিনি রিটেক না দেন বা ফেল না করেন। ওই যে বলছিলাম যে সিরিয়াসনেসের অভাবটা ছাড়া মানে পরীক্ষা লেট হওয়ার সুযোগ কম। পাশাপাশি ধরেন অনেক ক্ষেত্রে হয় কি, আপনার প্রথম জীবনের এটা ধরেন মানে এইচএসসি পরীক্ষা, সেই জায়গাটা তো আপনি আরো আধা ঘন্টা আগে গিয়ে হলে বসে থাকতে হবে, হলে থাকার ব্যাপার, পরিবেশটা বোঝার ব্যাপার, প্রথম পরীক্ষা যেহেতু, তো সেই জায়গাটাই অনেকে লেট করছে। আর ৩৬% এটি তো অনেক বড় ইম্প্যাক্ট। আমার মনে হয় যে ধরেন গড়ে প্রতি বছর ৫-৭% হয়তো হতে পারে, এটা হয়। অনেকের বিয়ে হয়ে যায়, অনেকে নানা কারণে, মেয়েদের ক্ষেত্রে আমরা এটা এর আগেও দেখেছি। আর আরেকটা ব্যাপার দেখলাম যে ৩২,০০০ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে। বড় খবর, এটা অনেকদিন ধরে আটকে ছিল। তো এই জায়গাটাই মানে ওই সব শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আপনি এখনো বিভিন্ন জায়গায় চোখে পড়ে যে আসলে প্রধান শিক্ষক নেই। প্রধান শিক্ষক না থাকলে আসলে প্রতিষ্ঠান চালানোটা কঠিন হয়। এবং আরেকটা বিষয়, এই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা তো মূলত আমাদের শিক্ষার্থী যারা, আপনি আমি সহ আমাদের যারা সন্তানরা পড়বে, তাদের কিন্তু বেসিকটা তৈরি করে দেন। সেই জায়গা থেকে শিক্ষকরাও কিন্তু বিভিন্ন রকমের অবহেলিত, বেতন কাঠামো নিয়ে জটিলতা রয়েছে। সেই জায়গায় এইটা ওই শিক্ষকদের জন্য একটা ভালো খবর বলে আমার মনে হয়। বড় খবর, কারণ 13 বছর ধরে এটা আসলে আটকে ছিল আইনি জটিলতা। এটা হয় ধরেন 13 বছর ধরে এই জিনিসটা আটকে ছিল এবং পরে তারা ৩২,০০০ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ জটিলতা ছিল।
তো এটি এবং শিক্ষা ব্যবস্থায় একটা ইতিবাচক প্রভাব পড়তে পারে বলেও আদালতের যারা এর সঙ্গে জড়িত ছিল তাদেরকে তো অবশ্যই ধন্যবাদ দেওয়া উচিত। পাশাপাশি সরকার নিশ্চয়ই গুরুত্ব সহকারে বিষয়টি নিয়েছে, দেখেছে। আমরা আশা করি যে প্রাথমিক শিক্ষায় এই বিষয়টি গুরুত্ব পাবে সামনের দিনে। দেখা যাক আর নতুন একটু অন্যান্য প্রসঙ্গে যাই। আমাদের কাছে ফের অশান্ত মিয়ানমারের রাখাইন রাজ্য, চলছে সংঘাত, সহিংসতা, একের পর এক বিকট শব্দে বিস্ফোরণ, তাতে কাঁপছে টেকনাফ সীমান্ত। এতে আতঙ্কে রয়েছে মানুষ, নদীতে নামতে পারছে না জেলেরা, এবং একই সাথে রোহিঙ্গা অনুপ্রবেশ রোধে নজরদারি বাড়িয়েছে বিজিবি। মিয়ানমারের রাখাইনের মংডু, আবারও সেখানে চলছে সংঘাত, সহিংসতা, একের পর এক বিকট শব্দে ঘটছে বিস্ফোরণ। সেই বিস্ফোরণের শব্দে কাঁপছে টেকনাফ সীমান্ত, ছড়িয়েছে উদ্বেগ, আতঙ্ক। স্থানীয়রা জানান, বুধবার রাত ৯টা থেকে বদলে যায় মংডুর পরিবেশ। উঠছে যুদ্ধবিমান, একের পর এক ঘটছে বিস্ফোরণ। এতে নির্ঘুম রাত কেটেছে বেশিরভাগ মানুষের। হঠাৎ মধ্যে আমরা তেমন বিষয় জানি না, হঠাৎ মধ্যে রাতের 9টার দিকে বিকল একটা আওয়াজ পেয়েছি মায়ানমার থেকে। আমরা যারা সীমান্তবর্তী এলাকায় রয়েছি তাদের একটু সমস্যা তো হবে অবশ্যই। মায়ানমার সীমান্তে যেটা হচ্ছে, ওদেরকে আমি প্রশাসনিক দৃষ্টি আকর্ষণ করছি, এগুলো যে তারা নজরদারি রাখে, মায়ানমার যে আরকান আর্মিরা যে বাংলাদেশে না ঢুকতে পারে। ভয়ে নাফ নদীতে নামতে পারেননি জেলেরা, বন্ধ রয়েছে মাছ শিকার। 2 মাস বন্ধ ছিল, বন্ধর পরে তো মাছ ফাঁক আর দেনা ফাঁক যাইতে হবে, জাল তো মারতে হবে, আমাদের গরিব মানুষ ভাত খাইতে হবে। মাছ শিকার যাচ্ছে আমাদের ভয় লাগে, আমাদের সব জায়গায় লোক বসবাস করে কাজ করে কাজ। বিজিবি বলছে, মিয়ানমারে অভ্যন্তরীণ সংঘাত, সহিংসতা চলছে, সতর্ক আছে বিজিবি। অনুপ্রবেশ রোধে বাড়ানো হয়েছে নজরদারি। নরমালি বিমান হামলা হইলে যেটা হয় যে ওখানে তো লোকজন আতঙ্কে থাকে, তখন অনেক রোহিঙ্গাই চেষ্টা করে নদী পার হয়ে বাংলাদেশে চলে আসার চেষ্টা করে, এর আগে দেখেছি। তো সেই হিসাবে আমরা সতর্ক অবস্থা আছি যেন কোনো রোহিঙ্গা ওদিকে না প্রবেশ করতে পারে। আমাদের এখানে কয়েকটা শব্দ শুনতে পেয়েছি, খোঁজ নিয়ে জানতে পেরেছি এখানে মংডু আর বুথিন্ডা টাউনশিপে সকালে হয়েছিল বিমান হামলা, এবং রাতেও সম্ভবত আবার বিমান হামলা চলছে। আমাদের বিজিবি অ্যালার্ট আছে, কোস্টগার্ড অ্যালার্ট আছে। এর আগে গত বছরের ডিসেম্বরেও মংডুতে সংঘাত, সহিংসতার ঘটনা ঘটেছে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। দর্শক, আমরা প্রতিবেদনে দেখছিলাম যে মিয়ানমারের রাখাইনের রাজ্যে চলমান যে অভ্যন্তরীণ সংকট শুরু হয়েছে এবং সংঘাত চলছে, তার প্রভাব কিন্তু বাংলাদেশে পড়তে শুরু করেছে, বাংলাদেশের বিশেষ করে টেকনাফ সীমান্তে। আমরা এটি নিয়ে আরও বিস্তারিত জানতে চাই, এবং এটি নিয়ে বিস্তারিত জানবার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী শহীদুল্লাহ। শহীদ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, শুভ সকাল। যদিও টেকনাফবাসীর জন্য খুব একটা সুখকর সকাল নয় যতটুকু বুঝতে পারছি। রিপোর্ট দেখছিলাম, কি অবস্থা এখন বলেন তো আপনার টেকনাফ সীমান্তে? প্রভাব কেমন? গোলাগুলির শব্দ বা বিস্ফোরণের শব্দ এখানে আসছে, জেলেদের কি অবস্থা, যারা সাধারণ মানুষ রয়েছেন তারা কতখানি আতঙ্কিত, তারা কি, প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে? আবির, আমরা ভোর সকালে যে সীমান্তবর্তী যে এলাকা রয়েছে মিয়ানমারের, সেই এলাকাতে আমাদের যে সীমান্ত রয়েছে সেখানে আমরা এসেছি। আসার পর আমরা যে বিষয়টা লক্ষ্য করেছি, তাদের যে আরকান আর্মি রয়েছেন তারা স্পিড বোট দিয়ে তারা বিভিন্ন জায়গায় তাদের ক্যাম্প রয়েছে, সেখানে আসা যাওয়া করতে আমরা দেখেছি। তবে আমরা যে তথ্য পেয়েছি তারা এখনো পর্যন্ত সক্রিয় রয়েছে মংডু শহর এলাকাতে। সে কারণে যারা প্রায় সীমান্তবর্তী যে বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমার রয়েছে, সেখানে প্রায় 271 কিলোমিটার এলাকা জুড়ে তারা আরকান আর্মির দখলে রয়েছে। ফলে জান্তা সরকার যারা রয়েছেন তারা তাদের জায়গা উদ্ধারের জন্য তারা বিভিন্ন সময় বিমান হামলা করে থাকে। ফলে যারা মিয়ানমারে যারা বসবাসরত রোহিঙ্গা রয়েছেন তারা বাংলাদেশে প্রবেশের সম্ভাবনা রয়েছে। ফলে যারা বাংলাদেশি বিজিবি রয়েছেন তারা নৌপথ এবং স্থলপথে তারা টহল জোরদার রেখেছেন এবং বিজিবির সংখ্যা সীমান্ত এলাকায় বাড়িয়েছেন, এবং তাদেরকে যেন বাংলাদেশে যেন কোনো প্রকার মিয়ানমার থেকে কেউ ঢুকতে না পারে সেই বিষয়ে তারা বিজিবি তৎপরতা রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে টেকনাফের যারা সীমান্তবর্তী বাসিন্দা রয়েছেন তাদেরকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সতর্ক বার্তা দেওয়া হয়েছে যেন একদম সীমান্তে গিয়ে তারা ঘোরাফেরা না করেন, সেই বিষয়ে তাদেরকে সতর্ক করেছেন। আমরা যে তথ্য পেয়েছি, আরকান আর্মি যারা রয়েছেন তারা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতে আমরা দেখেছি যে বাংলাদেশ এবং মিয়ানমার যে সীমান্তবর্তী যে নাফ নদী রয়েছে সেই নাফ নদীতে তাদের স্পিড বোট যুগে তারা টহল জোরদার রেখেছে, আমরা সেটাও একদম সকাল থেকে লক্ষ্য করেছি। তবে রাত পর্যন্ত, এখন রাত থেকে সকাল পর্যন্ত কোনো প্রকার গোলাগুলির ঘটনা ঘটেনি। তবে আমরা যে রোহিঙ্গা এবং স্থানীয়ভাবে যে তথ্য পেয়েছি
যারা জান্তা সরকার রয়েছেন তারা হামলার পরে তারা একদম পাহাড়ে চলে গিয়েছেন, যার ফলে একটু থেমে গেছে ঘটনাটি, কিন্তু আরো হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ছিল টেকনাফে যারা বসবাসরত রয়েছেন তারা অনেকেই বলছেন যে আরাকান আর্মি এখন মংডু শহরে তারা বিস্তৃতভাবে বিভিন্ন ক্যাম্পে রয়েছেন বলে আমরা তথ্য পেয়েছি। এই ছিল আমার কাছে টেকনাফ সীমান্ত থেকে সবশেষ। শহীদ, আপনাকে ধন্যবাদ। এবং আমাদের সহকর্মী শহীদ জানাচ্ছিলেন যে শেষ পর্যন্ত আবারও প্লাবন খুবই আনফরচুনেট বাংলাদেশের জন্য। বাংলাদেশ ধরেন বাংলাদেশে মিয়ানমারের কত প্রভাব ফেলবে, কারণ এই যে বোঝা রোহিঙ্গা সংকট, এই সংকট তো আসলে সুদূর প্রসারী একরকম প্রভাব পড়তে শুরু করেছে। অনেকে পাসপোর্ট বিদেশে পর্যন্ত চলে যাচ্ছে, মানে বাংলাদেশের কত পেয়েছে তার কোনো ঠিক ঠিকানা নেই। হ্যাঁ, সীমান্তের যে দুঃখ, বিশেষ করে নতুন সরকার আসবার পরে ভারতের সঙ্গে সীমান্তে পুশিনের ঘটনা আমরা চেষ্টা দেখলাম। এখন আবার মিয়ানমারে রাখাইনের সংঘাত তৈরি হওয়া মানেই রোহিঙ্গাদের প্রবেশ করার একটা অনুপ্রবেশ ঘটার একটা সংখ্যা তৈরি হওয়া। এবং কিছুক্ষণ আগে আমরা একটা প্যাকেজ দেখছিলাম, চীনা রাষ্ট্রদূত ব্রিফিং করেছেন, যেখানে আমরা আলোচনা করছি রোহিঙ্গা প্রত্যাবাসন করতে হবে, তাদের ফেরত পাঠাতে হবে, করিডোরের কথা চিন্তা করা হচ্ছে, বাংলাদেশ করছে প্রধানমন্ত্রী সফরে। সেখানে এই ঘটনা ভালো রকম চাপ তৈরি করে। সেই জায়গায় বলছিলাম যে ধরেন প্রথমবার যখন রোহিঙ্গা সংকট তৈরি হলো, সেই সময় তো আসলে বাংলাদেশ একটু নমনীয় ভূমিকা ছিল, বিশেষ করে মানবিক বিষয়টি খেয়াল করেছে। এখন আমরা দেখলাম যে বিজিবি বেশ কঠোর এই জায়গাটায় নজরদারি তারা বাড়িয়েছে। কারণ এখন আসলে কিছু করার নাই, মানে আমি যতখানি আমার মনে পড়ে, যদি আমি ভুল না করে থাকি, 30% জনসংখ্যা কিন্তু বাড়ছে প্রতি বছরে। এটি যে 8 বা 9 লাখ ছিল, এটি এখন 15-16 লাখ, যদিও বেসরকারি তথ্য, সরকারি তথ্য 12 লাখ 13 লাখ। কিন্তু আদতে এই সংখ্যা আমাদের জন্য, কক্সবাজার উখিয়ার জন্য একটা বড় চাপ তৈরি করছে। এবং স্থানীয় জনবসতি থেকেও বেশি সংখ্যা হয়ে গেছে রোহিঙ্গা। অবস্থা খুবই খারাপ, কারণ স্থানীয় জনগণের এখন এমন অবস্থা, মানে স্থানীয় জনগণ এখন রোহিঙ্গা হয়ে গেছে। রোহিঙ্গাদের এত প্রভাব ওখানে, স্থানীয় জনগণ ওখান থেকে অনেকে ভাবছে যে এখান থেকে তারা আসলে চলে আসবে। হ্যাঁ, তো সেই জায়গাটা একটু আমার মনে হয় যে সরকারের এই জায়গাটাই কূটনৈতিক তৎপরতা বাড়ানো উচিত। পাশাপাশি বিজিবির এই নজরদারি বিষয় আরো বাড়ানো উচিত, যাতে করে একজন রোহিঙ্গা আর প্রবেশ করতে না পারে। তবে বারবারই মাঝে মধ্যেই ঘটছে, এই যে রিপোর্ট আমরা দেখছিলাম এটি একেবারে নতুন না, মাঝে মধ্যেই ওপারের সংঘাতের বলি হচ্ছে মানুষ। মাঝে আপনি দেখেন যে জেলেরাও কিন্তু মাছ ধরতে যেতে পারছে না, ভয় আতঙ্ক তো কাজ করে। কখন আপনার এদিকে মানে গোলাগুলির শব্দ এবং গুলি মাঝে মধ্যে এদিকে মাইন বিস্ফোরণ তো খুব নিয়মিত ঘটনা। আপনি দেখবেন যে মিয়ানমারের সীমান্তে মাইন বিস্ফোরণ প্রতিনিয়তই মানুষ মারা যাচ্ছে। সুতরাং জেলেরা আবার এই গোলাগুলির চলে আসছে। হ্যাঁ, অনেকের আবির এবং প্লাবন, আমাদের আরো কিছু নিউজ আছে, আমরা দেখে আসি। সাবেক যুবলীগ নেতার নেতৃত্বেই মোহাম্মদপুরের আদাবরে বিএনপি নেতা বাদশাকে হত্যা করা হয়েছে, এমন অভিযোগ করেছেন হামলায় আহত আরেক বিএনপি নেতা সাদ্দাম। হাসপাতালের বিছানায় স্টার নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও জানান, বিশ্বকাপ ফুটবলের খেলা চলাকালে বাঁশি বাজানোকে কেন্দ্র করে বিতর্কের শুরু হলেও তা সালিশের মাধ্যমে নিষ্পত্তি হয়, কিন্তু তারপরও 10 থেকে 15 জনের একটি দল অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় 3 জনকে আটক করেছে পুলিশ। স্বামীর স্মৃতি আঁকড়ে ধরে এই বুকফাটা আর্তনাদ এক স্বামীহারা স্ত্রী স্মৃতি আক্তারের। দীর্ঘ 1 যুগের সংসার যেন এক মুহূর্তে তাসের ঘরের মতো ভেঙে দিয়েছে একদল দুর্বৃত্ত। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে শোকাহত পরিবারটির এখন একটাই দাবি, খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি। নির্মম ওই হত্যার সূত্রপাত ব্রাজিল জাপান বিশ্বকাপ ফুটবল ম্যাচকে ঘিরে। খেলা চলাকালে বাঁশি বাজানোকে কেন্দ্র করে স্থানীয় কয়েকজন কিশোরের সঙ্গে কথা কাটাকাটি হয় স্থানীয় বিএনপি নেতা বাদশা ও সাদ্দামের। তবে সালিশে বিষয়টি মীমাংসা হলেও পরে 10 থেকে 15 জন অতর্কিত হামলা চালায়। সিসিটিভি ফুটেজে প্রাণ বাঁচাতে আকুতি করতে দেখা যায় বাদশা ও সাদ্দামকে। পরে স্থানীয়রা হাসপাতালে নিলে বাদশাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে শয্যায় সাদ্দাম। হামলার সেই ভয়াবহ মুহূর্তের বর্ণনা দেন তিনি। আর আগে যুবলীগ করত, বাঙ্গারি বাবুর লগে, তারপর হইলে যে রঞ্জুর সাথে, ঠিক আছে, এরা সব রঞ্জুর এই ইন্ধনের আর কি, ঠিক আছে।
মিল্লা যে আমরা মিল্লা গেছি, আমরা বের হতে ওরা কোবাকুবি আমাদেরকে শুরু করে দিচ্ছে। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন সাদ্দামের মা কুকিলা বেগম। সন্ত্রাস মুক্ত করতে চায়, সন্ত্রাসের প্রতিবাদ করতে চায়, ওনারা পৃথিবীতে রাখবো না। সালিশে মীমাংসার পরও কেন এ হামলা, তার সুষ্ঠু তদন্ত ও বিচার চান প্রত্যক্ষদর্শীরা। হুমকি দিয়ে দিছে, এখন যাইতে কুবাইছে, কইছে দোকানতে বাইরে এলো, বাইরে গিয়ে জব হইলা। আমরা চাই ফাঁসি, যারা মারছে আর ফাঁসি চাই, আমরা গরিবের লাগে কি বিচার নাই। পুলিশ জানায় এ ঘটনায় 3 জনকে আটক করা হয়েছে, অন্যদের গ্রেপ্তারে চলছে অভিযান। যেই হোক না কেন আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসব এবং এই ঘটনার লাস্ট পোস্টমর্টমের পর্যায়ে রয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে, কিন্তু আমরা আমাদের যে তদন্ত যে কার্যক্রম এটা আমরা শুরু করে দিয়েছি। রাজনৈতিক পরিচয়ের কারণে অপরাধীদের কোনো ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেয় পুলিশ। ফুটবল খেলার যে আনন্দ উপভোগ করা নিয়ে যে ঘটনাটা ঘটেছে। জিসান আহমেদ, স্টার নিউজ, ঢাকা। এদিকে সিলেটের জকিগঞ্জে বিশ্বকাপ ফুটবল খেলাকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের হাতে যুবক খুনের অভিযোগ উঠেছে। পুলিশ জানায় বুধবার রাতে ইংল্যান্ড বনাম ডিআর কঙ্গোর খেলা চলছিল। খেলা দেখা নিয়ে পারভেজ আহমদ ও আলম আহমদের মাঝে কথা কাটাকাটি হয়। এ সময় পারভেজ ঘর থেকে ছুরি এনে আলমকে আঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় আলমকে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত পারভেজকে আটক করে। উদ্ধার করা হয় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিও। নিহত আলম ও ঘাতক পারভেজ সম্পর্কে আপন চাচাতো ভাই। হত্যাকাণ্ডের এই ঘটনায় মামলা করেছেন নিহতের বড় ভাই। এদিকে প্রেম সংক্রান্ত বিরোধের জেরে ভোলা লালমোহনে এক স্কুল ছাত্রের ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন এক কলেজ ছাত্র। এ ঘটনায় আরও 2 যুবক গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর অভিযুক্ত নিজে গিয়েই থানায় আত্মসমর্পণ করে। হত্যাকাণ্ডের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থী ও স্থানীয়রা। আদিল হোসেন তপুর প্রতিবেদনে বিস্তারিত। বৃহস্পতিবার দুপুর ভোলার লালমোহন পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের স্বনির্ভর সড়ক এলাকা। হঠাৎ ছুরি হাতে এক কিশোরের হামলা, মুহূর্তেই আতঙ্ক ছড়ায় পুরো এলাকায়। এলোপাতাড়ি ছুরিকাঘাতে গুরুতর আহত হন ডক্টর আজহারউদ্দিন ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ইব্রাহিম খলিল নয়ন। তাকে বাঁচাতে এগিয়ে এলে আহত হন আরমান ও আশরাফ। স্থানীয়রা আহতদের উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক ইব্রাহিম খলিল নয়নকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় আহত আরমান ও আশরাফকে প্রথমে ভোলা সদর হাসপাতাল, পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আমরা নয়নের হত্যার বিচার চাই, আমরা ওর ফাঁসি চাই, আমরা সবাই ওর যত আত্মীয়স্বজন চাই, সবাই ওর ফাঁসি চাই, আমি বিচার চাই। সে নৃশংসভাবে আমাদের বন্ধুকে হত্যা করছে, এটা আমরা মেনে নিতে পারছি না। তো আমাদের বন্ধুর সুষ্ঠু বিচার চাই এবং হত্যাকারী ফাঁসি চাই। পুলিশ জানায় প্রেম ঘটিত বিষয়ে আব্দুল্লাহ আল মানিকের সঙ্গে কলেজ ছাত্র নয়নের বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরেই ছুরিকাঘাতের এই ঘটনা। হামলার পর অভিযুক্ত মানিক লালমোহন থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। যে ছুরি দিয়ে সে নয়ন, আশরাফ এবং আরমানকে আহত করে, সেই ছুরিটা আমরা জব্দ করেছি এবং আনুষঙ্গিক আরও যে কাগজ জিনিসগুলো আছে সেগুলো আমরা জব্দ করেছি। এখন বিষয়টা মূল আসামি আমাদের হেফাজতে আছে এবং আইনানুগ যে প্রক্রিয়াগুলো, মামলা সহ আইনানুগ সকল প্রক্রিয়াধীন অবস্থায় আছে। এই ঘটনার খবর ছড়িয়ে পড়লে নিহতের সহপাঠীরা থানার সামনে জড়ো হন। তারা দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে ভোলা চরফ্যাশন আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। টায়ার জ্বালিয়ে প্রায় 1 ঘন্টা সড়ক অবরোধের পর পুলিশের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। রংপুরের গঙ্গাছড়ায় ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে বাবা ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। দুপুরে উপজেলার মন্থনা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ বিষয়ে স্থানীয়রা জানায়, মোটরসাইকেলে তুলসীহাটে দাওয়াতে যাচ্ছিলেন বাবা নির্মল চন্দ্র রায় ও ছেলে প্রশান্ত এবং নাতি বন্ধন। মন্থনা বাজার এলাকায় ট্রাক মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রশান্তের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় নির্মল ও বন্ধনকে রংপুর মেডিকেলে নিলে চিকিৎসক নির্মলকেও মৃত ঘোষণা করে। বর্তমানে গুরুতর আহত বন্ধন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ দুর্ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছে।
হাসানুল হক ইনুর বিরুদ্ধে শাপলা চত্বর হত্যাযজ্ঞে জড়িত থাকার প্রমাণ মিলেছে, এমনটাই জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। বলেন, এই মাসের শেষের দিকেই আলোচিত এই মামলার তদন্ত প্রতিবেদন ও আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করা হবে। আর তাই জুলাই হত্যাযজ্ঞে দণ্ডিত হবার পর নতুন এক মামলায় আসামি হতে যাচ্ছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। সেই রাজাকারের ঠিকাদারির দল বিএনপি। বেগম খালেদা জিয়া, তারেক রহমান তার কৃতকর্মের ফল ভোগ করছেন মাত্র। আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় জোটের অন্যতম প্রভাবশালী নেতা ছিলেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। 2013 সাল থেকে 2018 সাল পর্যন্ত ছিলেন তথ্যমন্ত্রীর দায়িত্বে। 2013 সালের 5 মে আওয়ামী সরকারের নির্দেশনায় পরিচালিত হয় বর্বরচিত শাপলা চত্বর হত্যাযজ্ঞ। অভিযোগ রয়েছে, ওই সময় তথ্য মন্ত্রণালয়ের চাপের কারণে নির্মম হত্যাকাণ্ডের প্রকৃত তথ্য প্রকাশ করতে পারেনি অধিকাংশ গণমাধ্যম। এখানেও প্রশ্ন ওঠে তথ্যমন্ত্রী হিসেবে ইনুর ভূমিকা নিয়ে। মামুনুল হক এবং বাবুনগরীকে কেন প্রধান উস্কানিদাতা হিসাবে এই রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার জন্য গ্রেপ্তার করা হচ্ছে না? আসামি হাসানুল হক ইনু 10 বছরের সশ্রম কারাদণ্ড। তবে 24-এর 5 আগস্টের পর বদলে যায় প্রেক্ষাপট। জুলাই হত্যাযজ্ঞের মামলায় আসামি করা হয় হাসানুল হক ইনুকে, যার রায়ও হয়ে গেল 30 জুন। সাজা হয় 10 বছরের সশ্রম কারাদণ্ড। তবে এখানেই শেষ নয়। চিফ প্রসিকিউটর জানান, 2013 সালের শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় সম্পৃক্ততা রয়েছে হাসানুল হক ইনুর, এবং সেখানেও কিন্তু তার বিরুদ্ধে তদন্ত চলছে। সেই জায়গার মধ্যে আবার দেখবেন যে জয়েন্ট লায়াবিলিটির মধ্যে তিনি হয়তো ওখানে চলে আসবেন, এবং সেই বিষয়ে তার বিরুদ্ধে ইতিমধ্যে সাক্ষ্য প্রমাণ আছে। চিফ প্রসিকিউটর আরও জানান, তথ্যমন্ত্রী হিসেবে ক্ষমতা প্রয়োগ করে সংবাদ মাধ্যমে সম্প্রচার বন্ধ করে হেফাজত সমাবেশের হত্যাকাণ্ড আড়াল করার চেষ্টা করেন ইনু। ওই রাতে 2টা টেলিভিশন চ্যানেলের সমস্ত মেশিনারি, সমস্ত অফিস তছনছ করে উনি ভাঙচুর করেছিল তার দুষ্কৃতিকারীরা, এবং যারা ভাঙচুর করেছিল তাদেরও আমরা চিহ্নিত করেছি। এর আগে একই মামলায় আসামি করা হয় সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে। ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা। গত 2 বছরের মধ্যে দেশের সবচেয়ে বড় স্বর্ণের চালান জব্দ হয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ফেরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের কার্গো হোল্ড থেকে উদ্ধার করা হয়েছে প্রায় 19 কেজি স্বর্ণ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত যৌথ অভিযানে উদ্ধার হওয়া এসব স্বর্ণের বাজার মূল্য প্রায় 45 কোটি টাকা। নাইমা বিলের রিপোর্ট। দুবাই থেকে ঢাকায় ফেরা বিমানের BG-148 ফ্লাইটের কার্গো হোল্ড থেকে উদ্ধার করা হয় প্রায় 18 কেজি 720 গ্রাম স্বর্ণ। গত 2 বছরের মধ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এটি সবচেয়ে বড় স্বর্ণ আটকের ঘটনা। বৃহস্পতিবার DGFI, এভিয়েশন সিকিউরিটি, কাস্টমস এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিরাপত্তা বিভাগের যৌথ অভিযানে ভেস্তে যায় স্বর্ণ চোরা কারবারিদের এই অপচেষ্টা। উদ্ধার হওয়া স্বর্ণ কাস্টমসের জিম্মায় নেওয়া হয়েছে। কিভাবে এই বিপুল পরিমাণ স্বর্ণ বিমানের কার্গো হোল্ডে পৌঁছালো, এর সঙ্গে কারা জড়িত এবং এটি কোনো আন্তর্জাতিক স্বর্ণ পাচার চক্রের অংশ কিনা, এসব বিষয় খতিয়ে দেখছেন তদন্ত সংশ্লিষ্টরা। প্রথমত কাস্টমস আইন এটা ব্যবস্থা সবসময় নেওয়া হয়। হ্যাঁ, আমরা একটা আটক প্রতিবেদন দিয়ে দিই, এবং এই একই সাথে আমরা একটা এখন ফৌজদারি মামলার প্রক্রিয়া চলমান রয়েছে, আমরা ফৌজদারি মামলা করব। তারপর পুলিশ ফার্দার ইনভেস্টিগেট করে দেখবেন যে এটার পিছনে কারা জড়িত আছে। ঢাকা কাস্টমস হাউস বলছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিভিন্ন সংস্থার সমন্বিত অভিযানের কারণেই এই বড় চালানটি আটক করা সম্ভব হয়েছে। BG-148 ফ্লাইট, যেটা দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকাতে ল্যান্ড করে, সেখানে আমরা গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে DGFI, এভিয়েশন সিকিউরিটি, কাস্টমস, বিমান সিকিউরিটি একটা যৌথ দল অভিযান চালায়, এবং বিমানের যেখানে কার্গো রাখার স্থান, সেখানে কার্গো হোল্ড বলি আমরা, এটার ভেতর থেকে 160টা স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার ওজন হচ্ছে 18.18.7 কেজি। উদ্ধার হওয়া স্বর্ণবারগুলোর আনুমানিক বাজার দর 45 কোটি টাকা। নাইমা আবির, স্টার নিউজ, ঢাকা। এপ্রিলে 2 ধাপে 599 টাকা বাড়ানোর পর এবার 12 কেজি LPG সিলিন্ডারের দাম কমানো হলো 357 টাকা। নতুন দাম 1528 টাকা। আন্তর্জাতিক বাজারের দাম কমায় দেশের বাজারেও সমন্বয় করা হলো। মূল্য নির্ধারণী সংবাদ সম্মেলনে BERC চেয়ারম্যান দাবি করেন, বাজারে নির্ধারিত দরের চেয়ে কমে পাওয়া যাচ্ছে সিলিন্ডার। মধ্যপ্রাচ্যের সংঘাতে এপ্রিলে 12 কেজি LPGর দাম 2 ধাপে 599 টাকা বাড়িয়ে
১,৯৪০ টাকা নির্ধারণ করা হয়। মে মাসে দাম অপরিবর্তিত রাখলেও জুনে কমানো হয় ৫৫ টাকা। এবার জুলাইয়ের জন্য ৩৫৭ টাকা কমিয়ে ১,৫২৮ টাকা নির্ধারণ করল বিইআরসি। অর্থাৎ প্রায় ৬০০ টাকা বাড়লেও কমল ৪০০ টাকা। তবে বরাবরই বিইআরসির নির্ধারিত দামের চেয়ে ক্রেতাদের বেশি মূল্যে সিলিন্ডার কিনতে হয়। এ বিষয়ে সংস্থাটির ভূমিকা নিয়ে প্রশ্ন করলে দাম সমন্বয়ের সংবাদ সম্মেলনে চেয়ারম্যান দাবি করেন, নির্ধারিত দরের চেয়ে কম দামে সিলিন্ডার বিক্রি হচ্ছে বাজারে। আমাদের গত 2 মাসের অভিজ্ঞতা আমরা দেখি, আমরা কিন্তু নির্ধারিত দামের চেয়ে কমে গ্রাহক পেয়েছে, এটা সারা দেশেই। আমাদের দাম যখন গত মাসে 1885 ছিল, মানুষ এটা 1600-তে পেয়েছে, 1700-তে পেয়েছেই, তাই না? সো আমরা এইবার দেখি, এই মাসটা দেখি। মূসক সহ প্রতি কেজি এলপিজি ১২৭ টাকা ৩০ পয়সা ও প্রতি লিটার অটো গ্যাসের দাম নির্ধারণ করা হয় ৭০ টাকা। হরমুজ প্রণালী পুরোপুরি স্বাভাবিক না হওয়ায় জাহাজ ভাড়া এখনো বাড়তি। অন্যথায় দাম আরও কমানো যেত বলে জানান বিইআরসি চেয়ারম্যান। এখনো মাইন আছে হরমুজে, যেখানে ইন্স্যুরেন্স এখনো কমে আসে নাই। তো আমরা কমাচ্ছি এটা, আমার মনে আছে ভালো করে যে 120-এ ছিল এটা, যেখান থেকে আমরা 250-এ লাভ দিয়ে গিয়েছিলাম, মূলত সাপ্লাই চেইনটা যেন অক্ষুণ্ণ থাকে। কারণ তখন যেটা ছিল সমস্যা, যে জাহাজগুলি ভাড়া চাচ্ছিল বেশি, আর আমাদের যে দাম ছিল সেই দামের কারণে লোকাল ব্যাংকগুলি এলসি খুলতেছিল না। সো দ্যাট ওয়াজ এ রিয়েল প্রবলেম এট দ্যাট টাইম। এ সময় লোডশেডিং নিয়ে প্রশ্ন করা হলে একাধিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ থাকায় সরবরাহে ঘাটতি ছিল বলে জানান বিইআরসি চেয়ারম্যান। আদার কস্ট মিলিয়ে যেটা প্রিমিয়াম। মাজহার মাহবুব, স্টার নিউজ, ঢাকা। চট্টগ্রাম বন্দরে পণ্য খালাসে ব্যবসায়ীদের পোহাতে হচ্ছে নানা ভোগান্তি। কাস্টমস জটিলতার পাশাপাশি বন্দর থেকে পণ্য বের করতেও সীমাহীন প্রতিবন্ধকতার মুখোমুখি হন তারা। এছাড়া সংশ্লিষ্ট সেবা সংস্থাগুলোর সমন্বয়হীনতাও আরও এই ভোগান্তিকে প্রকট করছে। বন্দর কর্তৃপক্ষ বলছে, এবার ডিজিটাল সিস্টেম পুরোপুরি চালু করার পাশাপাশি সকল সেবা সংস্থার কার্যক্রমকে এক ছাদের নিচে আনা হচ্ছে। আরও জানাবেন সৈয়দ তাহমিম মাহমুদ। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের লাইফলাইন বলা হয় চট্টগ্রাম বন্দরকে, কিন্তু দেশের বৃহৎ এই বন্দর থেকে পণ্য খালাসে কালক্ষেপণ আর হয়রানির অভিযোগ আছে বন্দর ব্যবহারকারীদের। কাস্টমস জটিলতা, দীর্ঘমেয়াদী ফাইল প্রসেসিং আর সেবা সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের অভাবে ভোগান্তিতে পড়েন ব্যবসায়ীরা। এই সংকট নিরসনে বন্দর কর্তৃপক্ষ ওয়ান স্টপ সার্ভিস চালু করলেও এতদিন ছিল তা বন্দরের অভ্যন্তরে। এবার বন্দরের বাইরেই নতুন ভবনে সক্রিয় করা হচ্ছে এই ওয়ান স্টপ সার্ভিস সেন্টারকে। এতে পণ্য খালাসের সময় ও ভোগান্তি দুটোই কমবে বলে আশা বন্দর কর্তৃপক্ষের। সবার ফ্যাসিলিটিস এক জায়গায় নিয়ে এসে, মানে বর্তমান বিশ্বে যে ধরনের প্রযুক্তি আছে সব এখানে রাখা হয়েছে। সো নিরাপত্তার বিষয় থেকে এখানে একদম আইএসপিএস কোডের অনুসারে আমরা অনুসরণ করে এখানে রেখেছি। বন্দর কর্তৃপক্ষ এটিকে ওয়ান স্টপ সার্ভিস বললেও সেবাগ্রহীতাদের চোখে তা এখনও ওয়ার্কিং লুপ। সংশ্লিষ্টরা বলছেন, বন্দর কাস্টমস 24 ঘন্টা খোলা থাকলেও ব্যাংক, বিএসটিআই কিংবা উদ্ভিদ সংঘনিরোধের মতো সংস্থায় একই সময়ে মিলছে না সেবা। ফলে বিভিন্ন সংস্থার অনুমোদনের অপেক্ষায় বন্দরেই আটকে থাকে কন্টেইনার। আমাদের সার্ভিস পাওয়ার জন্য যেসব পয়েন্টে আমাদেরকে যেতে হয় সেটা ওয়ান স্টপেই চলে আসা উচিত। ওদের বুথগুলো যদি এখানে থাকে আমরা আসলে সুফল পাবো। অন্যদিকে সময় মতো পণ্য ডেলিভারি না পাওয়ায় ব্যবসায়ীদের দিতে হচ্ছে ড্যামারেজ চার্জ, যার চূড়ান্ত খেসারত দিতে হচ্ছে সাধারণ ভোক্তাদের। শুধুমাত্র ব্যাংক খুলে রাখলাম, কাস্টম খুলে রাখলাম সেটা না, যারা আমদানিকারক, রপ্তানিকারক তারাও কিন্তু এই ছাতার নিচে আসতে হবে। সব কিছু মিলে এই ওয়ান স্টপ সার্ভিসটা শুধু মুখে কথা বললে হবে না, এটার সুফল আদায় করার জন্য একটা প্রকৃত পদক্ষেপ নিতে হবে। প্রযুক্তির ব্যবহারের পাশাপাশি সেবা সংস্থাগুলোর মধ্যে সমন্বয় না হলে ওয়ান স্টপ সার্ভিসের সুফল মিলবে না বলে মনে করছেন বন্দর ব্যবহারকারীরা। তামিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম। দর্শক, এই পর্যায়ে আমাদের অন্য স্টুডিও থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী প্লাবন, জানাবেন দৈনিক পত্রপত্রিকার প্রধান শিরোনামগুলো। প্লাবন। তো আমরা আসলে বরাবরের মতো গুড মর্নিং বাংলাদেশে পত্রিকার খবর জানাই দর্শকদের। পত্রিকার পাতায় আসলে কি ধরনের সংবাদ গুরুত্ব পেয়েছে, আজকে আমরা যে সব বিষয় নিয়ে আলোচনা করছিলাম সেই বিষয়গুলো মূলত গুরুত্ব পেয়েছে। তবে বরাবরই যেটি বলার চেষ্টা করি, শুক্রবার দিন বিশেষ করে ছুটির দিনের পত্রিকার পাতাগুলো একটু ভিন্ন হয়। বিভিন্ন পত্রিকা তাদের মতো করে পত্রিকার পেজ মেকআপ করে, বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর, বিশেষ রিপোর্ট থাকে আসলে পত্রিকার প্রধান পাতা সহ বিভিন্ন জায়গায়। আমরা একটু সমকাল দিয়ে শুরু করতে চাই। সমকালের প্রধান শিরোনাম আপনারা দেখতে পাচ্ছেন। গুরুত্বপূর্ণ খবর, 2 বছরে 5 শতাধিক শিল্প কারখানা বন্ধ হয়েছে। রপ্তানি আয়ের সঙ্গে নতুন আদেশ কমছে। কাজ হারিয়েছেন 1.5 লাখ পোশাক শ্রমিক।
কাজ হারানোর ঝুঁকিতে রয়েছেন অনেকে। বন্ধের প্রধান কারণ গ্যাস বিদ্যুতের অভাব বলছেন অনেকে। উৎপাদন সক্ষমতা কমে আসছে গ্যাস বিদ্যুৎ সংকটের কারণে। শিল্প কারখানা বন্ধের অভিঘাত পড়তে পারে অর্থনীতিতে। অধ্যাপক মোস্তাফিজুর রহমান সিপিডির সম্মানিত ফেলো বলছেন, গ্যাস বিদ্যুৎ পাওয়া না গেলে ঋণ সহায়তা দিয়ে শিল্পকে বাঁচিয়ে রাখা যাবে না বলছেন মাহমুদ হাসান খান বাবু, সভাপতি বিজিএমইএ। এটি বড় সংকটের খবর সমকালের, কারণ আপনারা জানেন যে শিল্প কারখানা, পোশাক কারখানা এগুলো আসলে বাংলাদেশের ইকোনমির লাইফলাইন। সেই জায়গায় বড় আঘাত। 2 বছরে 5 শতাধিক শিল্প কারখানা বন্ধ। 3 বাহিনীর সাবেক 150 কর্মকর্তাকে পদোন্নতি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি করা হয়েছে, সেটি বড় খবর হিসেবে এসেছে সমকালে। ইরানের সঙ্গে চুক্তিতে আগ্রহী উপসাগরীয় দেশগুলো, আভিজাত্যের সামনে অদম্য আশাবাদ। এটি একটি বিশ্বকাপের খবর। মেসির একটি ছবি দেখতে পাচ্ছেন, পেনাল্টি নিয়ে বিতর্ক, সেনেগালের কান্না, কারণ কেপ ভার্দের সঙ্গে সামনে খেলা আছে আর্জেন্টিনার। সেটি নিয়ে নিশ্চয়ই যারা ফুটবল ভক্ত বাংলাদেশে, আর্জেন্টাইন সমর্থক, ব্রাজিল সমর্থক, তাদের মধ্যে একরকম আলোচনা চলছে বিষয়টি নিয়ে। বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করতে ঢাকার পাশে বেইজিং। আপনারা জানেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর সবার আগে চীন সফর করে এসেছেন এবং সেই সফর নিয়ে চীনের রাষ্ট্রদূত কিন্তু গতকাল সংবাদ সম্মেলন করেছে। সেখানে তিনি বলেছেন যে বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করতে ঢাকার পাশে বেইজিং। বিদেশি হস্তক্ষেপ বরাবরই বাংলাদেশ বা ঢাকা বিরোধিতা করে, সেটির পাশে বেইজিং, তিনি তেমনটাই বলেছেন। বাংলাদেশ মিয়ানমার মূল বিষয়গুলো একটু জানাতে চাই দর্শক। যেটি বলেছে চীনের রাষ্ট্রদূত, বাংলাদেশ মিয়ানমার চীন করিডোর নিয়ে খোলা মনে আছি, ঢাকার অনুরোধে তিস্তায় যুক্ত হচ্ছে চীন, অন্য কিছু বিবেচনায় নেই। যেটি বলা হয়েছে যে ঢাকার চীনা সঙ্গে যে সমঝোতা হয়েছে সেখানে একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। সেখানে বা ঢাকার অনুরোধে, বাংলাদেশের অনুরোধে চীনা বিশেষজ্ঞরা কাজ করবেন, তেমনটাই জানিয়েছেন চীনা রাষ্ট্রদূত। ঢাকার কূটনৈতিক ও প্রতিরক্ষা কৌশলকে আরও বিন্যস্ত করার কথাও তিনি বলেছেন। এগুলোই মোটামুটি প্রধান খবর। আমরা একটু প্রথম আলোতে যেতে চাই দর্শক। প্রথম আলোর প্রধান শিরোনাম আমরা দেখতে পাচ্ছি, ডিজিটাল লেনদেনের নতুন ধাপ শুরু। যেমনটা বলছিলাম যে শুক্রবার কিন্তু পত্রিকার খুব ভালো ভালো বিশেষ রিপোর্ট থাকে, সেটির একটি ডিজিটাল লেনদেনের নতুন ধাপ শুরু করলো সরকার। এখানে বলা হচ্ছে গ্রাহকরা এক কোড দিয়েই ব্যাংক ও MFS থেকে লেনদেন করতে পারছেন। জুলাই থেকে, অর্থাৎ এই মাস থেকে ভিন্ন ভিন্ন কিউআর কোডের বদলে সর্বজনীন বাংলা কিউআর কোড চালু। প্রতি মাসে কিউআর কোডে 6,000 কোটি টাকার লেনদেন এবং সেখানে বিকাশের কিউআর কোড প্রায় 9 লাখ, নগদের 4.5 লাখ, ডাচ বাংলা ব্যাংকের 2,70,000, রকেট সহ 2,70,000 কিউআর কোড। ভবিষ্যতে ইন্টারনেট ছাড়া কিউআর কোডে লেনদেন চালুর পরিকল্পনা। এটি একটি নতুন যুগের সূচনা, কারণ এখন আপনারা নিশ্চয়ই জানেন যে বিভিন্ন জায়গায় কিউআর কোডে কিন্তু লেনদেন হয়, কিন্তু সেটি সার্বজনীন না। আপনি বিকাশে লেনদেন করতে গেলে বিকাশের কিউআর কোড লাগে, নগদের কিউআর কোড, ডাচ বাংলা বিভিন্ন ব্যাংকের লেনদেনেও রকেট সহ সেখানে ডাচ বাংলা ব্যাংকের কিউআর কোড দেখতে পাচ্ছেন। এখানে বলা হচ্ছে 2,70,000 প্রতি মাসে কিউআর কোডে 6,000 কোটি টাকার লেনদেন এবং ভবিষ্যতে, এখন ইন্টারনেট ছাড়া কিন্তু কিউআর কোডে লেনদেন আসলে করা যায় না, আপনারা জানেন। সেই জায়গাটায় আপনারা দেখতে পাচ্ছেন যে সরকারের যে পরিকল্পনা, সেই জায়গায় বলা হচ্ছে যে ভবিষ্যতে ইন্টারনেট ছাড়া কিউআর কোডে লেনদেন চালু করতে চায় সরকার। আমরা বিশ্বকাপের খবর দেখতে পাচ্ছেন, মেসির আর্জেন্টিনার সামনে কেপ ভার্দে। এটি যেমনটা বলছিলাম যে এই খেলার দিকে অনেকের নজর, কারণ বাংলাদেশের ভক্ত সমর্থক, বিশেষ করে একেবারে আর্জেন্টিনা আর ব্রাজিলের সমর্থক। সো আর্জেন্টিনা কেপ ভার্দের সাথে খেলায় ব্রাজিলের সমর্থকরা কিন্তু কেপ ভার্দের পক্ষে থাকছে। সো সেই খেলার দিকে নজর থাকবে। শেষ হলো স্পেন। আমরা দেখছিলাম যে এটি মধ্যরাতের খেলা, এটিও একেবারে শেষ খবর হিসেবে ধরিয়েছে প্রথম আলো এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে, একটু জানিয়ে রেখে দর্শক, কিছুক্ষণ আগে খেলা শেষ হচ্ছে পর্তুগাল এবং পর্তুগালের খেলা। সেখানে পর্তুগাল ক্রোয়েশিয়াকে 2-1 গোলে কিন্তু হারিয়েছে। সেই খবর আসার সুযোগ নেই, এগুলো একেবারেই ভোর রাতের দিকে প্রিন্টিংটা হয়। এইচএসসিতে অনুপস্থিত পরীক্ষার্থীরাও এবার বেশি। আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম যে এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে 24,784 পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এটি উদ্বেগের বিষয় এবং এটি নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
ট্রাইব্যুনালের 6 রায়, জুলাই গণঅভ্যুত্থান, মানবতা বিরোধী অপরাধ, হাসিনা সহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত 15 আসামির মধ্যে 11 জনই পলাতক, এই যে একটি শিরোনাম করেছে। আমরা একটু নিচের দিকে যাই। যুক্তরাষ্ট্র ইরান বৈঠকে হরমুজ ও জব্দ অর্থ নিয়ে আলোচনা। 2 সপ্তাহ আগে সমঝোতা থাকলেও স্বাক্ষরের পর কাতারের রাজধানী দোহায় গত মঙ্গল ও বুধবার কারিগরি পর্যায়ে পরোক্ষ বৈঠক করেছেন যুক্তরাষ্ট্র ইরানের কর্মকর্তারা। কাতার ও পাকিস্তানের সমঝোতার আয়োজিত এই বৈঠকে দীর্ঘমেয়াদী সমঝোতার পথে উল্লেখযোগ্য অগ্রগতি না হলেও হরমুজ প্রণালীর জাহাজ চলাচল, ইরানের অর্থ জব্দ এবং বিরোধ নিষ্পত্তির জন্য যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে অগ্রগতি হয়েছে। দুটি গুরুত্বপূর্ণ বিষয়। ইরান বৈঠক, যেটি কাতারের রাজধানী দোহায় হচ্ছে, পরোক্ষ আলোচনা হচ্ছে সেখানে, এবং সেখানে হরমুজে জাহাজ চলাচল যাতে স্বাভাবিক থাকে, পাশাপাশি অর্থ জব্দ নিয়ে আলোচনা, সেই জায়গা নিয়ে তারা আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। আমরা একটু ডেইলি স্টারে যাব দর্শক। প্রথম একটু আমার দেশ পত্রিকা। আমার দেশে গুরুত্বপূর্ণ খবর, ঢাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছদ্মবেশে সক্রিয় নিষিদ্ধ ছাত্রলীগ। প্রকাশ্য ও গোপন 2 ভাগে চলছে কার্যক্রম। বিভিন্ন সময় ঝটিকা মিছিল, পোস্টারিং চলছে ছাত্রলীগের পক্ষ থেকে, নিষিদ্ধ ছাত্রলীগের পক্ষ থেকে। পাশাপাশি নেক্সট জেন বাংলাদেশ নামে প্ল্যাটফর্ম তৈরির চেষ্টা ছাত্রলীগ যারা নেতাকর্মী রয়েছেন তাদের পক্ষ থেকে করা হচ্ছে। পদত্যাগের অজুহাতে হলে থাকছেন বহু নেতাকর্মী। ক্যাম্পাসে সংগঠিত হচ্ছে সূর্য সেন হল থেকে। এটির দিকে নিশ্চয়ই আইনশৃঙ্খলা বাহিনীর নজর আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজর আছে। গুরুত্বপূর্ণ খবর, জুলাই বিপ্লব নিয়ে নীলুফার এর বক্তব্যে উল্লাস আওয়ামী শিবিরের, এটি একটি গুরুত্বপূর্ণ শিরোনাম। ব্যাংক থেকে লক্ষ্যমাত্রার চেয়ে 33,000 কোটি টাকা বেশি ঋণ সরকারের। বরাবরই আসলে বাংলাদেশের যে বাজেট, সেই বাজেটে আমরা দেখি যে ঋণ নির্ভর বাজেট হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি বলছেন অর্থনীতিবিদ, এবং দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে একটি বড় শিরোনাম, ব্যাংক থেকে লক্ষ্যমাত্রার যে ঋণ তো বরাবরই সরকার ব্যাংক থেকে নেয়। এবার যেটি বলা হচ্ছে 33,000 কোটি টাকা বেশি ঋণ নিয়েছে সরকার লক্ষ্যমাত্রার চেয়ে। এটি একটি আসলে উদ্বেগের বিষয়। বন্ধের সংখ্যায় লাখো মানুষের ভরসার স্বাস্থ্য বাতায়ন। 22 মাস ধরে বেতন নেই চিকিৎসা কর্মচারীদের, প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ থেকে বঞ্চিত হচ্ছে প্রত্যন্ত প্রান্তিক জনগোষ্ঠী। সংবাদ সম্মেলন রাষ্ট্রদূত বলছিলেন, চীনের রাষ্ট্রদূত যেমনটা বলছিলাম, বাংলাদেশে কোনো বিদেশি হস্তক্ষেপ মেনে নেবে না চীন। সীমান্তে বিজিবির অপ্রতুল সরবরাহ, ওপারের প্রযুক্তি নির্ভর বিএসএফ। এটি একটি গুরুত্বপূর্ণ খবর। আমরা আসলে সীমান্ত নিয়ে বাংলাদেশ সামনের দিনে হয়তো বা আরও চ্যালেঞ্জের মুখে পড়বে, আরও গুরুত্ব দিতে হবে সরকারকে, বাংলাদেশকে। কারণ আপনারা জানেন যে মিয়ানমার সীমান্তের বাস্তবতাও খুব বেশি সুখকর নয়, কারণ ওপারে আসলে সংঘাত চলে রাখাইন রাজ্যে বিশেষ করে। এদিকে ভারতের পক্ষ থেকেও আমরা দেখছি যে পুশিন চেষ্টাটা খুব সাম্প্রতিক সময়ে চলছে। তো সেই জায়গাটাই গুরুত্বপূর্ণ খবর, সীমান্তে বিজিবির অপ্রতুল সরবরাহ, ওপারে প্রযুক্তি নির্ভর বিএসএফ। সো বিজিবিকে আরও বেশি প্রযুক্তি নির্ভর করার একটা তাগিদ এই জায়গাটা আছে। বিজিবির অবকাঠামোগতভাবে ব্যাপক পিছিয়ে, ভাঙা সাইকেল আর কাদা পানিতে টহল অব্যাহত, জনবল কম ও অত্যাধুনিক সরঞ্জামের ঘাটতি। সো বিজিবিকে আরও বেশি অবকাঠামোগতভাবে বিজিবিকে আরও বেশি সক্ষম করে তোলার চেষ্টা করা উচিত সরকারের, সেই তাগিদ দেওয়া হয়েছে রিপোর্টের মাধ্যমে। আমরা দর্শক একটু ডেইলি স্টার দিয়ে শেষ করব। ডেইলি স্টারের অনলাইন পেজটা দেখতে পাচ্ছেন। লেট ড্রামা অ্যাজ রোনালদো রামোস ফায়ার পর্তুগাল পাস্ট ক্রোয়েশিয়া টু বুক লাস্ট 16 টাই উইথ স্পেন। স্পেন জিতেছে মধ্যরাতের খেলায়, একেবারে উড়িয়ে দিয়েছে অস্ট্রিয়াকে। পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে শেষ মুহূর্তে যে একেবারে 2-1 গোলে জিতেছে পর্তুগাল, এবং তারপরেও কিন্তু একটা গোল করেছিল, কিন্তু সেই গোলটা আসলে ক্রোয়েশিয়া, আনফর্চুনেটলি ক্রোয়েশিয়ার সেই গোল অফসাইড ছিল, যে কারণে ড্র হয়নি মূল পর্বের খেলা। তো সব মিলিয়ে এই ছিল মোটামুটি। তো যে ঘুরে ফিরে আমরা দেখলাম যে বেশ কিছু বিশেষ রিপোর্ট বিভিন্ন পত্রিকা করেছে। প্রথম আলো, সমকাল, আমার দেশ পত্রিকাগুলো বিশেষ রিপোর্ট করেছে। কিউআর কোডের খবর, যেটি বলছিলাম যে কিউআর কোড, বাংলা কিউআর কোড চালু হয়েছে, সেখানে 6,000 কোটি টাকা লেনদেন কিউআর কোডের মাধ্যমে হয়। পাশাপাশি আমরা দেখলাম যে নিষিদ্ধ ছাত্রলীগের কার্যক্রম নিয়ে একটি রিপোর্ট করেছে আমার দেশ। পাশাপাশি বিশ্বকাপের খবর ঘুরে ফিরে আছে। এইচএসসি পরীক্ষায় যে অনুপস্থিত প্রথম দিনে, সেটিও গুরুত্ব পেয়েছে পত্রিকার পাতায়। তো ঘুরে ফিরে এগুলোই ছিল বিভিন্ন পত্রিকার প্রধান খবর। প্লাবন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, পত্রপত্রিকার প্রধান শিরোনামগুলো জানাচ্ছিলেন আমাদের সহকর্মী প্লাবন। পুঁজিবাজারে কোম্পানির তালিকাভুক্তির অনুমোদন 15 দিনে ও আইপি এবং বন্ড আবেদন প্রক্রিয়া
সম্পূর্ণ ডিজিটালকরণ সহ বেশ কিছু পরিবর্তন আসছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান মাসুদ খান বৃহস্পতিবার ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন আয়োজিত এক মতবিনিময় সভায় একথা জানিয়েছেন। বিএসসির চেয়ারম্যান বলেন, পুঁজিবাজারে কোম্পানি তালিকাভুক্ত প্রক্রিয়া সহজ করতে আইপিও আবেদন সরাসরি ডিএসসিতে যাবে এবং অনুমোদনে তারা পূর্ণ ক্ষমতাপ্রাপ্ত হবে। ডিএসসি অনুমোদন করার পর বিএসসিতে পাঠালে 15 দিনের মধ্যে চূড়ান্ত অনুমোদন দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। এ সময় বক্তারা আইপিও আবেদনের বর্তমান কোনো ডিজিটাল ট্র্যাকিং সিস্টেম নেই, সবকিছু কাগজে হচ্ছে। কোন আবেদন কোন ডেস্কে আটকে আছে তা জানার জন্য একটি ট্র্যাকিং সিস্টেম চালু করার প্রয়োজন বলেও জানিয়েছে তারা। ভালো ভালো কোম্পানি ইনক্লুডিং এমএনসি অলসো দে মেড দ্য মিস্টেক অফ ইনভেস্টিং ইন সাম ব্যাংকস, যেখানে তারা গিয়ে ধরা খেয়ে গেছে। কিন্তু আপনার নামটা বলতে পারবো না। এটা কিন্তু চেঞ্জ হতে যাচ্ছে, কিন্তু আমরা কিন্তু অলরেডি এটা কগনিসেন্সে নিয়েছি কিন্তু, এবং ভবিষ্যতে আমরা কিন্তু এটা ট্র্যাক করব কিন্তু। Because the idea is that ultimately we have to encourage these funds to come to the market in a small way. If the market picks up, এরা যেন আস্তে আস্তে আপনার আসে। গ্রাহকদের দোরগোড়ায় মানসম্মত ও আধুনিক আসবাবপত্র পৌঁছে দিতে রাজধানীর যাত্রাবাড়িতে উদ্বোধন হলো পার্টেক্স ফার্নিচারের নতুন শোরুম। বিকেলে যাত্রাবাড়ির রসুলপুর দুনিয়ার ফিতা কেটে এই নতুন শোরুম উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে আয়োজকরা জানান, সমসাময়িক লাইফস্টাইলের সাথে সঙ্গতি রেখে নতুন নতুন ডিজাইনের চমৎকার সব ফার্নিচার তৈরি করছে পার্টেক্স। আধুনিক নকশা এবং টেকসই ফার্নিচারের কালেকশন দিয়ে সাজানো হয়েছে নতুন এই আউটলেট। অনুষ্ঠানে পার্টেক্স ফার্নিচারের অ্যাডভাইজার কে এম মাহমুদ আলী, চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার ফখরুদ্দিন আহমেদ সহ অন্যান্য অতিথিরাও উপস্থিত ছিলেন। পার্টেক্স ফার্নিচার সকল শ্রেণীর কাস্টমারদের জন্য তাদের প্রোডাক্টগুলোকে ডেভেলপ করেছে। তো এটা যেমন খুব বনেদি এবং খুব মানে আধুনিক ডিজাইনটাকে যেমন ক্যারি করে এবং খুব কমফোর্টেবলি এই প্রোডাক্টগুলো মানুষের বাসায় সুইটেবল হয়ে যাবে। কাস্টমার সেগমেন্ট অনুযায়ী যার যে বাজেটগুলো আছে সেই লক্ষ্য রেখে আমরা এভাবে প্রোডাক্ট ডেভেলপ করে যাচ্ছি, যাতে করে সব ধরনের ভোক্তাদেরকে আমরা সন্তুষ্ট করতে পারি। সাভারের সমবয়সীদের নির্মম হামলায় দৃষ্টিশক্তি হারিয়েছেন 15 বছর বয়সী এক কিশোর রিপন ঋষি। আর ওই হামলার নেপথ্যে জড়িত থাকার অভিযোগে সাভার থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন সামিরকে অব্যাহতি দিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদল। তবে অভিযোগ অস্বীকার করে সামিরের দাবি, স্থানীয় মাদক কারবারিদের বিরুদ্ধে অবস্থান নেয়ার কারণেই তাকে ফাঁসানো হয়েছে এই মামলায়। বিস্তারিত জানাচ্ছেন আহমদ সোহান। সাভারের রাজাসন এলাকার কিশোর রিপন ঋষি মাথায় গুরুতর আঘাতে মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে নষ্ট হয়ে গেছে তার দু চোখ। স্বজনদের অভিযোগ, গত 30 মে খেলাধুলার সময় সমবয়সী কয়েকজনের সাথে রিপনের বিরোধ হয়। এরই জেরে চলে বেধড়ক মারধর। বিভিন্ন হাসপাতাল ঘুরে দুটি নষ্ট চোখ নিয়ে রিপনের ঠাঁই এখন বাড়ির বিছানায়। অর্থাভাবে বন্ধ রয়েছে চিকিৎসাও। সজীব পিস্তল মানিক আর ওই অফিসে ওর ধৈরা বলে মোটা লাঠি দাগে বাইরেছে। বাইরের পরে দেওয়ালে ধৈরা বলে এক সুন্দর করে ছেলে লম্বা চূড়া ওর মতো সাইজ, রিপনের মতো সাইজ, ওই ছেলে বলে ধৈরা মাথায় দেওয়ালে বাড়ি দিছে। এ ঘটনায় রিপনের ভগ্নিপতি বাদী হয়ে সাভার মডেল থানায় মামলা দায়ের করেন। আসামি করা হয় সাভার থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন সামির সহ কয়েকজনকে। তবে অভিযোগ অস্বীকার করে সামিরের দাবি, স্থানীয় মাদক কারবারি শামীমের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। সাভারের যে বর্তমানে শীর্ষ মাদক ব্যবসায়ী ছিল শামীম, সেই শামীমকে আমি ধরায় দেওয়ার জন্য পুলিশকেও সাংবাদিকদের অনেকবার হেল্প করছি, কারণ আমার এলাকাতে আমি কোনো মাদক ব্যবসায়ীদের রাখবো। তো এই শামীম আমাকে আরো প্রায় 1 মাস আগে আমাকে থ্রেট করেছে, মানে সে এই সাংবাদিকদের ঘটনার পরেই যে আমাকে যে কোনোভাবে হোক আমাকে সে অ্যারেস্ট করাবে এবং আমার নামে 2-1টা মামলা দেবে। এদিকে মামলা দায়েরের পর অভিযুক্ত সামিরকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। রংপুর ও লালমনিরহাটে গ্রামরক্ষা বাঁধে দেখা দিয়েছে বড় ধরনের ধস। ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বাঁধের উপরে থাকা সড়কও। ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা সহ বিভিন্ন নদীর ভাঙনে একের পর এক ঘরবাড়ি বিলীন হচ্ছে। ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড আশ্বাস দিলেও স্থানীয়দের দাবি
টেকসই সমাধানের। পানি নামার সঙ্গে সঙ্গে স্পষ্ট তিস্তার নতুন বিপদের নাম নদী ভাঙন। রংপুরের গঙ্গাচড়ার মর্নিয়া এবং লালমনিহাটের খুনিয়াগাছ সীমান্তের তালপট্টি এলাকায় গ্রাম রক্ষা বাঁধে দেখা দিয়েছে তীব্র ভাঙন। মাত্র 2 মাস আগে নির্মাণ করা বাঁধের প্রায় 150 মিটার অংশ ইতোমধ্যেই নদীগর্ভে বিলীন। এলাকাবাসীর আশঙ্কা, পানির চাপ আবার বাড়লে বাঁধ ভেঙে প্লাবিত হতে পারে অন্তত 4টি গ্রাম। ক্ষতির মুখে পড়তে পারে বিদ্যালয়, মসজিদ, মাদ্রাসা ও স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান। ভাঙন ঠেকাতে সেখানে জিও ব্যাগ ফেলছে পানি উন্নয়ন বোর্ড। তবে স্থানীয়রা চান দ্রুত টেকসই সমাধানের উদ্যোগ। এই বাঁধটা ভাঙি যায়, আগে যে দ্বিগুণ ক্ষতি ছিল তার চেয়ে 4 গুণ ক্ষতি হবে এবং জমি জমাও নষ্ট হবে, বাড়িঘর অনেক বিলীন হয়ে যাবে। বাঁধ ভাঙার সাথে সাথে পানি তো একটা ঝোঁক আছে, এই ঝোঁক যখনই যাবে রাস্তাঘাট বাড়িঘর যা আছে মানুষের ধ্বংস হয়ে যাবে। একই চিত্র কুড়িগ্রামেও। ব্রহ্মপুত্র, ধরলা, দুধকোমর, তিস্তা ও কালজানি নদীর ভাঙনে ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে 1000-এর বেশি পরিবার। পানি উন্নয়ন বোর্ডের তথ্য বলছে জেলার 36টি পয়েন্টে প্রায় 11 কিলোমিটার এলাকা জুড়ে নদী ভাঙন অব্যাহত রয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে চিলমারিতে। ব্রহ্মপুত্রের তীব্র ভাঙনে নদীগর্ভে গেছে অন্তত 25টি বসতঘর। আর উলিপুরের জংলার কুঠি ও বাবুরচর এলাকায় বিলীন হয়েছে আরও 8টি বাড়ি। প্রতিদিন হয়তো 2-3 শতক যাচ্ছে। আমরা নদীর ধারে এখানে কি করি, এখন কোথায় যাব? সম্পদ যা আছে সব তো চলে গেল। এখন সরকার যদি এটা কেয়ার না নেয় তাহলে আমার বাজিতে আছে, না তাই ভালো। নদী ভাঙনের ঝুঁকিপূর্ণ 36টি পয়েন্টে জরুরি ভিত্তিতে প্রতিরোধ কাজ চলছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আমরা ইতিমধ্যে 36টি জায়গা আইডেন্টিফাই করেছি যেখানে ভাঙন রয়েছে। আমরা সেগুলোতে জিও ব্যাগ দ্বারা জরুরি ভিত্তিতে কার্যক্রম পরিচালনা শুরু করেছি। বাজেট চাহিদা প্রেরণ করা হয়েছে। অনুমতি পাওয়া গেলে বাকি স্থানগুলো আমরা কার্যক্রম হাতে নিতে পারবো। এদিকে বন্যা ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য চাল, নগদ অর্থ এবং শুকনো খাবার বরাদ্দ দিয়েছে কুড়িগ্রাম জেলা প্রশাসন। মাহমুদ রফিন, স্টার নিউজ। অদম্য চেষ্টা ও ইচ্ছাশক্তির জোরে যে কোনো বাধাকেই জয় করা যায়, হয়ে ওঠা যায় এক অনুকরণীয় দৃষ্টান্ত। তেমনি একজন জীবনযোদ্ধা মাদারীপুরের মরিয়ম বেগম। জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধকতা বাধা হয়ে দাঁড়াবার চেষ্টা করলেও নিরন্তর চেষ্টা ও অধ্যাবসায় দিয়ে তাকে জয় করেছেন এইচএসসি পরীক্ষার্থী। হুইলচেয়ারে চড়ে তার পরীক্ষায় অংশ নেওয়া শুধু শিক্ষার্থী অভিভাবক নয়, অনুপ্রাণিত করে শিক্ষকদেরকেও। জন্মের পর থেকেই ডান হাত ও 2 পা অকেজো, বাম হাতও পুরোপুরি সুস্থ নয়। চলাচলে একমাত্র মাধ্যম হুইলচেয়ার। তবু অদম্য ইচ্ছাশক্তিতে জীবন গড়ার প্রত্যয়ে এগিয়ে চলা এক নাম মরিয়ম বেগম। মাদারীপুরের রাজৈর সরকারি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন তিনি। রাজৈর উপজেলার শাখারপাড় গ্রামের ফেরিওয়ালা সেলিম শরীফ ও আকলিমা বেগম দম্পতির বড় মেয়ে মরিয়ম, যার স্বপ্ন ডিজিটাল মার্কেটিংয়ের উদ্যোক্তা হবার। যদি আমার পাশে না দাঁড়ায় তো আমার হয়তো আমি আসতে পারতাম। ইন্টার শেষ হওয়ার পর ডিজিটাল মার্কেটিং আর এসব নিয়ে কাজ করি, ফ্রিল্যান্সিং বা ডিজিটাল। শত প্রতিকূলতা জয় করে সন্তানকে এতদূর এগিয়ে দিতে পেরে গর্বিত মা আকলিমা বেগম। কোনো রকমের কোনো অসুবিধা না হয় বা আমি না বুঝে জানি প্রতিবন্ধী প্যান করে খাইতে পারি না বা 10 জনের কাছে হাত পাতা লাগে, তো জানি 10 জনকে দান করতে পারে, এটাই ছিল আমার চাপ। আর এই উদ্দেশ্য করেই এত দূর আসা। সহপাঠী পরীক্ষার্থীদের কাছেও মরিয়ম আক্তার এখন এক অনুপ্রেরণার নাম। আমরা সবাইয়ের ইতিবাচক দিক হিসেবে চাই তাকে আরো ভালো সুবিধা দেওয়া হোক। আর যে একটা শারীরিক প্রতিবন্ধকতা আছে, সেই শারীরিক প্রতিবন্ধকতা অভিশাপ হিসাবে না, আশীর্বাদ হিসেবে নিচ্ছে। শিক্ষকরা জানান, বোর্ডের নিয়ম অনুযায়ী মরিয়মকে দেওয়া হয় তার প্রাপ্য সুবিধা। সে সময় পায়, তাতে সময় যদি সে ওভারকাম করতে পারে সে ভালো জায়গায় যেতে পারবে। আশা করি তার যেটুকু গ্যাপ ছিল সেই গ্যাপটা পূরণ করতে সক্ষম হবে। 2024 সালে রাজৈর উপজেলার শাখারপাড় উচ্চ বিদ্যালয়ে ব্যবসা শাখা থেকে 3.61 পয়েন্ট পেয়ে এসএসসি পাশ করে মরিয়ম আক্তার। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।
দর্শক, সাপ্তাহিক ছুটির দিনে বাজার পরিস্থিতি জানতে চাই। আমাদের সঙ্গে প্রথমে যুক্ত হবেন চাঁদপুর থেকে কাদের পলাশ, এছাড়াও আমাদের সঙ্গে যুক্ত আছেন বগুড়া থেকে সহকর্মী প্রতীক, এবং সবশেষ যুক্ত আছেন নওগাঁ থেকে তৌহিদ ইসলাম। শুরুতেই কাদের পলাশ, আপনার কাছে জানতে চাই, জানাবেন চাঁদপুরকে তো আসলে ইলিশের রাজধানী বলা হয়, এবং কি অবস্থা চাঁদপুরের আজকের বাজার দর কেমন দেখছেন, ইলিশের সরবরাহ কেমন, বাজার পরিস্থিতি কেমন, এবং যারা কিনতে আসছেন ক্রেতারা কি বলছেন? আবির, গত 15-20 দিনের তুলনায় আজকের বাজারে কিন্তু মাছের দাম তুলনামূলক কম। আসলে ইলিশের দাম কখনোই কম থাকে না, কিন্তু তারপরেও তুলনা করলে আর কি কম বলা যায়, কারণ 15-20 দিন আগে যখন দাম ছিল 3,000-3,500 টাকা কেজি, সেটা এখন 2500-2600 টাকা কেজি বিক্রি হচ্ছে। সেটা 1 কেজি আকারের ইলিশ, আর যেটা 700-800 সেটা হচ্ছে 2200 টাকা কেজি, এবং আরও ছোট যেটা সেটা 1500-1600 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অর্থাৎ এই সময়ে এসে, কারণ এইটা কিন্তু খুব ভরা মৌসুম না, এখন একটু কম মাছ ধরা পড়বে নদীতে, এটাই স্বাভাবিক। এবং এই আগস্ট-সেপ্টেম্বরের পরে গিয়ে হচ্ছে ইলিশের আসলে ভরা মৌসুম বলা হয়ে থাকে, তখন হচ্ছে ইলিশের সরবরাহটা বাড়বে। তো আজকের বাজারে হচ্ছে এই দাম, যদিও কিন্তু আমরা যে গ্রামীণ বাজারগুলো ঘুরেছি সেসব বাজারে কিন্তু দেখেছি আসলে দেশীয় মাছই আধিক্যটাই বেশি, দেশীয় মাছই মানুষ কিনছে। ইলিশ আসলে খুব বেশি একেবারেই প্রয়োজন ছাড়া আসলে ইলিশ খুব কমই কেনা হচ্ছে। তবে অনেকেই আছেন বাইরে থেকে আসছেন, তারা ইলিশ কিনছেন। এবং আজকের গত 2-3 দিনের আমরা দেখছি চাঁদপুরের এই মাছঘাটে, এটা তো সবচেয়ে বড় মোকাম, তো এখানে গত 4-5 দিন ধরে 200 থেকে 250 মন ইলিশ সরবরাহ হচ্ছে। স্বভাবতই ভরা মৌসুমের সময় সেটা 1000-1200 মনের মতো ইলিশ সরবরাহ হয়ে থাকে। তো আমরা এখানে যারা ব্যবসায়ী যারা আছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলছিলেন যে আসলে যেহেতু এখন ঢাল সিজন, এখন ইলিশ সরবরাহ কম থাকে, দামও কিছুটা নাগালের মধ্যে আছে বলা চলে, এই জন্য যে অন্যান্য সময়ের তুলনায় কিছুটা দাম কম। কিন্তু স্বভাবতই এটাও কিন্তু উচ্চমূল্য, গরিব বা আমরা যারা মধ্যবিত্তের আছেন তাদের জন্য অনেক দামই বেশি। তো মাছ যখন সরবরাহটা বাড়বে তখন কিছুটা দাম কমবে এমন আশা করছেন ব্যবসায়ীরা। আবির, ধন্যবাদ। আমরা চাঁদপুরের খবর জানছিলাম ইলিশের, তিনি জানাচ্ছেন আমাদের সহকর্মী যে এবারে কিছুটা দাম কম আজকের দিনে ইলিশের বাজার। বগুড়া যেতে চাই, জজিফ হোসেন প্রতীক, আপনার কাছে। প্রতীক, শুভ সকাল। বগুড়ার সবজির বাজারের কি অবস্থা জানাবেন, দাম দস্তুর কেমন, বিশেষ করে নিত্য প্রয়োজনীয় যে ধরনের সবজি রয়েছে সেটির ব্যাপারে একটু বলবেন, একই সাথে অন্যান্য আর কি খবর রয়েছে বাজারের সেগুলো আপনাদের জানাবেন। ধন্যবাদ আবির। সকাল থেকেই আমি এই বগুড়ার যে ফতেলি বাজার আছে সেই ফতেলি বাজারে এসেছি, এবং এখানে আসলে খুচরা পর্যায়ে যে সবজি কেনা বেচা হয়, এবং এখানে আসার পরে আমি বিভিন্ন ধরনের সবজির দাম, যেটি আসলে 20 দিন আগে জানতে পেরেছিলাম, ঠিক একই রকম অবস্থায় রয়েছে। আলু, পেঁয়াজের যে দামগুলো সেটি কিন্তু গেল 20 দিন আগেই মোটামুটি বেড়ে গেছে। এর মধ্যে আলুর দাম যদি আপনাকে জানাতে চাই, তাহলে আলু কেজি প্রতি বিক্রি হচ্ছে 40 টাকা এবং 30 টাকা কেজিতে প্রকারভেদে, এবং পেঁয়াজ বিক্রি হচ্ছে 40 টাকা কেজিতে। এছাড়া মোটামুটি সব সবজির দামে, বিশেষ করে পটল, ঢেঁড়স, তারপরে আপনার আরো যে সব শাকসবজিগুলো রয়েছে, যেহেতু এখন সবজির ভরা মৌসুম, সবই মোটামুটি 30 থেকে 40 টাকার মধ্যেই রয়েছে। সেই ক্ষেত্রে আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে সবজির বাজার মোটামুটি স্বাভাবিক থাকলেও মুরগি এবং মাছের দামটা কিন্তু বেশ চড়া বলে বলছেন তারা আমাদের কাছে। এবং একই সাথে আমরা ব্যবসায়ীদের সাথেও কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে সবজির বাজার আবারও হয়তো বা কিছুদিন পরে বাড়তে পারে, যখন সবজির মৌসুমটা শেষ হয়ে যাবে কিংবা উৎপাদনটা মোটামুটি শেষের দিকে আসবে, তখন আবারও সবজির দামটা বাড়তে পারে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। সেই ক্ষেত্রে আরেকটি আশঙ্কা করেছেন, যেহেতু জ্বালানি তেল, গ্যাস এবং বিদ্যুতের দাম অতিমাত্রায় বেড়ে গেছে, আপনারা জানেন যে সেই ক্ষেত্রে এই সবজি পরিবহনের ক্ষেত্রে যে ব্যয়টি ধরা হচ্ছে, সেই ব্যয়টি বাড়লে তখন সবজির যে দামটি বাড়বে সেটি আরো বেড়ে যাওয়ার সম্ভাবনা, প্রায় 2 থেকে 3 টাকা কেজি প্রতি বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে আমাদেরকে তারা জানিয়েছেন। তো এই যে শুধু সবজির বাজার নয়, এখানে আমরা মাছের বাজারও খোঁজ নিয়েছি। প্রত্যেকটি মাছে, রুই, কাতলা, মৃগেল, সব ধরনের মাছে প্রায় 20 থেকে 40 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। মুরগি বিক্রি হচ্ছে 300 টাকা কেজিতে, এবং
আজকে ব্রয়লার মুরগি সেটি বিক্রি হচ্ছে 180 টাকা কেজিতে। তো এই ছিল আমার কাছে বগুড়া থেকে সাপ্তাহিক বাজারের সর্বশেষ খবর। আবির। ধন্যবাদ প্রতীক। এবার আমরা নওগাঁতে যাচ্ছি সহকর্মী তৌহিদ ইসলামের কাছে। তৌহিদ, আমের খবরাখবর জানাবেন। আপনি কোন বাজারে আছেন সেটি বলবেন এবং এই মুহূর্তে আমের বেচাকেনা কেমন চলছে সেটিও বলবেন, কারণ আমের মৌসুম তো একেবারে শেষ পর্যায়ে, শেষের দিকে চলে এসেছে। দাম নিয়ে বিশেষ করে চাষি এবং ব্যবসায়ীদের প্রতিক্রিয়া কি? আমের যে মিষ্টি গন্ধ সেটি আসলে মাতোয়ারা এই মুহূর্তে নওগাঁর সাপাহারের যে আমের হাট সেখানে, এবং এখানে আসার পর আমরা যদি দেখলাম, যেহেতু আপনিও বলছিলেন যে মৌসুমের একদম প্রায় শেষের দিকে, এই মুহূর্তে আসলে আমরুপালি এবং বাড়িফোরের যে আম, সেই আমগুলি কিন্তু বেশি উঠেছে হাটে। এবং এখানে আসার পরে দেখলাম দূর দূরান্ত থেকে, বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম সহ বড় বড় যেসব জায়গা রয়েছে সেসব থেকে পাইকাররা এসেছেন। এক প্রকার ব্যবসায়ী, আম চাষি সব মিলিয়ে জমজমাট একটি অবস্থায় সাপাহারের আমের হাটে, এবং দাম তুলনামূলক খুব বেশি এমনটি কিন্তু নয়। আমরা চাষিদের সঙ্গে কথা বলেছি, তারা আসলে বলছিলেন যে বিগত বছরগুলোর তুলনায় দামের যে তফাৎ সেটি আসলে খুব বেশি নেই। এখন এই মুহূর্তে আমরুপালি আম সেটি ভালো জাতের যেটি আম, সেটি সর্বোচ্চ 4,000 থেকে 4,200 টাকা মন বিক্রি হচ্ছে, এবং সর্বনিম্ন যে আম একটু ছোট সাইজ এবং কালার কিছুটা কম, অর্থাৎ যেগুলোতে দাগ রয়েছে সেগুলো 2,500 থেকে 3,000 মন এমনটি কিন্তু আমরুপালি বিক্রি হচ্ছে। এছাড়া বাড়িফোর জাতের যে আম রয়েছে সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে ভালো। আমরা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি, তারা আসলে বলছিলেন যে বাড়িফোর এই মুহূর্তে 2,000 থেকে 2,500 টাকা মন বিক্রি হচ্ছে। তবে সবথেকে আমের এই মুহূর্তে চাহিদা হচ্ছে আমরুপালি। নওগাঁর এই আমরুপালি আম খুবই সুস্বাদু, এবং এটি আসলে শুধু নওগাঁয় না, সারা দেশেই নওগাঁর এই সাপাহারের আমরুপালি আমের বেশি চাহিদা রয়েছে। সে তুলনায় আসলে দাম খুব একটা বেশি নয়। চাষিরা বলছেন উৎপাদন খরচ বেড়েছে বিগত বছরগুলোর তুলনায়, সেই সঙ্গে শ্রমিক খরচ বেড়েছে। সব মিলিয়ে আসলে উৎপাদনের যে খরচ সেটি কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সে তুলনায় আসলে দাম যে খুব একটি কম সেটি কিন্তু নয়, মোটামুটি দাম পাচ্ছে চাষিরা, এমনটি কিন্তু বলছেন তারা। এবং ব্যবসায়ীরা যারা বলছেন তারা বলছিলেন যে দাম তুলনামূলক না বাড়লেও তাদের কিন্তু খরচ বেড়েছে। অর্থাৎ এই সাপাহারের হাটে 1 মণ আম কিনে সেই আম ঢাকা বলেন, চট্টগ্রাম বলেন বা দেশের অন্যান্য বড় বাজারগুলোতে নিয়ে যাওয়ার যে খরচ সেটি কিন্তু বেড়েছে, পরিবহন খরচ বেড়েছে। এছাড়া শ্রমিকের যে খরচ, অর্থাৎ এখানে আম টানার পরে সেগুলো আড়তে যাচাই বাছাই করা হয়, নষ্ট আম ফেলে দেওয়া থেকে শুরু করে যে এই যে প্রক্রিয়া, আসলে এই সকল প্রক্রিয়া করতেই আসলে যে খরচ সেটি আসলে বেড়েছে। খুব বেশি লাভবান যে ব্যবসায়ীরাও হচ্ছে এমনটিও কিন্তু নয়। তবে সব মিলিয়ে এই মুহূর্তে আমের যে বেচাকেনা সেটি কিন্তু ভরপুর চলছে। সকালের দিকে এটি এখন কিছুটা আমদানি কম, তবে আমাদের সহকর্মী তৌহিদ ইসলাম জানাচ্ছিলেন জমজমাট বেচাকেনা চলছে নওগাঁ সাপাহারে আমের বেচা বিক্রি, এবং সেখানে ব্যবসায়ী যারা রয়েছেন এবং যারা ক্রেতা রয়েছেন তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। এর আগে আমরা বগুড়ায় জানছিলাম যে কাঁচা বাজারের সবজির যে দাম সেগুলো মোটামুটি ঠিকই রয়েছে, তবে মাছ এবং মাংসের দাম খানিকটা বাড়তি, মুরগির বিশেষ করে। আর এর আগে আমরা যুক্ত হয়েছিলাম চাঁদপুরে, ইলিশের খবরাখবর জানছিলাম, তিনি জানাচ্ছিলেন যে ইলিশের দাম কিছুটা কমে এসেছে এই সপ্তাহে। এবারে ভিন্ন প্রসঙ্গ। প্রত্নতত্ত্ব বিভাগের উদাসীনতায় ক্রমশই বিলীন হবার পথে কুষ্টিয়ার ঐতিহ্যবাহী হিজলাবট নীলকুঠি। ব্রিটিশ নীলকরদের শাসন ও শোষণের স্মৃতি বিচরিত এই স্থাপনা আমাদের ইতিহাসের গুরুত্বপূর্ণ দলিল হিসেবে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা যায়, তাই যথাযথ সংরক্ষণের দাবি জানান স্থানীয়রা। প্রতিনিয়ত অযত্ন ও অবহেলায় ভুতুরে বাড়ি হিসেবে চিহ্নিত কুষ্টিয়ার হিজলাবট নীলকুঠি। পরিত্যক্ত এই দালানটি ব্রিটিশ শাসন শোষণের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক স্থাপনা হলেও বর্তমানে তা বাদুড়ের দখলে। কথিত আছে, ব্রিটিশ নীলকরদের নির্যাতনে কৃষকদের আর্তচিৎকার ভেসে আসত এই বাড়ি থেকে, রক্তে লাল হতো মেঝে। নীলকুঠির জমি ছিল 152 বিঘা, তবে তা এখন বেদখলে। এই বাড়ি বিক্রি করে দিলে নিলেন সত্য সকা বস্ত্র হেরমময় বস্ত্র কাননবালার শ্বশুর বাড়ি। এটা আমরা বসবাস করতাম, পরবর্তীতে যখন এটা আর বসবাসের যোগ্য নাই
তখন তো এখানে এখন ঢোকাও যায় না। গবেষকদের মতে 1815 সালের দিকে কুষ্টিয়া ও আশপাশের এলাকায় ব্রিটিশ নীলকররা নীল চাষের বিস্তার ঘটায়। তারা কৃষকদের দাদন দিয়ে কম মূল্যের এই নীল চাষে বাধ্য করতেন। না মানলে চলত ভয়াবহ শারীরিক নির্যাতন। বাংলা তদানীন্তন লেফটেন্যান্ট গভর্নর স্যার জেপি গ্রান্ট কলকাতা থেকে কুমার নদ পথে পদ্মা নদী পার হয়ে সোনামুখী জাহাজে পাবনায় আসেন। সে সময় কুষ্টিয়া অঞ্চলের নদীর দুধারে লক্ষ লক্ষ নীল চাষী। কেউ জোরপূর্বক নীল চাষ করলে সরকার কঠোরভাবে শাস্তি প্রদান করবে। 1861 সালের পর নীল চাষের সমাপ্তি ঘটে। এরই মধ্যে গড়াই নদের ভাঙনে নীল প্রস্তুতের চৌবাচ্চা সহ বেশ কিছু স্থাপনা হারিয়ে গেছে। কোনো মতে টিকে আছে কেবল এই বাড়িটি। নদীটি ভেঙে গেছে, এখন হচ্ছে গ্রামের বাজাররাও দেখা আছে, আমরাও দেখি। ভাঙতে ভাঙতে প্রায় নির্বিশেষে একটা স্থাপনা বর্তমানে দাঁড়িয়ে আছে। আগামী প্রজন্ম যেন ব্রিটিশ নির্যাতনের ইতিহাস জানতে পারে, তাই এটি সংরক্ষণের দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলা নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কফিন উন্মোচন করা হয়েছে। 126 দিনের মাথায় বিপ্লবী এই নেতার কফিন দেখল দেশটির জনতা। কফিন উন্মোচনকে ঘিরে তেহরানের রাস্তায় নেমে এসেছে হাজার হাজার মানুষ। জড়ো হয়েছেন তারা। শোকাবহ মানুষ নানা স্লোগান দিতে থাকেন। আগামীকাল শনিবার থেকে তেহরানে তার জানাজা এবং শোকযাত্রা শুরু হবে। তেহরান সহ কোম, মাশহাদ এবং প্রতিবেশী ইরাকেও হবে জানাজা। বিশেষ জানাজা শেষে আগামী 9 জুলাই নিজের শহর মাশহাদে দাফন করা হবে খামেনিকে। একই হামলায় নিহত হন খামেনির স্ত্রী, পুত্রবধূ সহ কয়েকজন। তাদের মরদেহ উন্মোচন করা হয়। গত 28 ফেব্রুয়ারির হামলায় আহত হয়ে বাবার মৃত্যুর পর সর্বোচ্চ নেতার দায়িত্বে আসে ছেলে মোস্তফা খামেনির উপর। এই জানাজায় ইমামতি করতে চেয়েছিলেন তিনি, তবে চরম নিরাপত্তা ঝুঁকির কারণে দেশের নিরাপত্তা কর্মকর্তারা তাকে জনসম্মুখে আসতে নিষেধ করেছেন। ফলে ইমামতি করবেন না বলে ধারণা করা হচ্ছে। জানাজা ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির নেতারা বরাবরই মনে করতেন তারাই একমাত্র মুসলিমদের আস্থার দল, কিন্তু তথ্য বলছে মুসলিমদের আস্থা হারাচ্ছে দলটি। গাজা যুদ্ধে ইসরায়েলি গণহত্যার প্রতি নীরব সমর্থন, মুসলিমদের বিরুদ্ধে ঘটনা অপরাধের বেলায় দ্বৈত নীতি সহ নানা কারণেই লেবারের প্রতি আস্থা হারাচ্ছেন মুসলিমরা। প্রশ্ন উঠেছে, নতুন নেতা অ্যান্ডি বার্নহাম কি পারবেন মুসলিমদের সমর্থন কাটতে? যুক্তরাজ্যের রাজনীতিতে বরাবরই মুসলিমদের সমর্থন পেয়ে আসছে লেবার পার্টি। সবশেষ 2019 সালের নির্বাচনেও 80% মুসলিম লেবারকেই ভোট দেন। কিন্তু গাজা যুদ্ধ পাল্টে দিয়েছে এই সমীকরণ। 2024 সালে লেবারের প্রতি মুসলিম সমর্থন নেমে আসে 60%। গত এপ্রিলের জরিপ বলছে এই সমর্থন এখন মাত্র 33%। প্রতি 5 জনে 3 জন মুসলিম এখন আর লেবারকে সমর্থন করেন না। মূলত গাজার যুদ্ধকে কেন্দ্র করেই এই দূরত্বের সূচনা। আর এতে ঘি ঢেলেছে কিয়ের স্টারমারের একটি বিতর্কিত মন্তব্য। স্টারমার বলেছিলেন ইসরায়েল গাজার পানি ও বিদ্যুৎ বন্ধ করে দেওয়ার অধিকার রাখে। মুসলিম ভোটারদের কাছে এই মন্তব্য ছিল অমানবিক ও মানবতা বিরোধী। গাজার গণহত্যার সময় ইসরায়েলি সেনাবাহিনীতে যোগ দেয় যুক্তরাজ্যের প্রায় 2000 নাগরিক। এদের বিরুদ্ধে কোনো তদন্তে আগ্রহী নয় লেবার সরকার। অথচ ফিলিস্তিনের পক্ষে শান্তিপূর্ণ সংহতি প্রকাশ করাকেও লেবার সরকার অপরাধ হিসেবে মনে করছে, যার প্রমাণ ফিলিস্তিনপন্থী প্যালেস্টাইন অ্যাকশনকে নিষিদ্ধ করা। এই নীতি মুসলিমদের হতাশ করেছে। শোনা যাচ্ছে লেবার পার্টির নতুন নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাওয়া অ্যান্ডি বার্নহাম চিফ অব স্টাফ হিসেবে নিয়োগ দিচ্ছেন লেবার ফ্রেন্ডস অব ইসরায়েলের একজন সাবেক সভাপতিকে। খবরটি সত্যি হলে বার্নহামের নীতিও মুসলিম ভোটারদের কাছে স্পষ্ট হয়ে যাবে। ইংল্যান্ড ও ওয়েলসে প্রায় 39 লাখ মুসলিমের বসবাস।
এই সংখ্যা নির্বাচনী ফলকে বদলে দিতে পারে। লেবার বা এন্ডি বার্নহাম মুসলিমদের আস্থা অর্জনে ব্যর্থ হলে গ্রিন পার্টি এগিয়ে আসবে। আছেন স্বতন্ত্র প্রার্থীরাও। বার্নহাম হয়তো তার দলকে আবারও ক্ষমতায় নিয়ে যেতে পারেন, কিন্তু স্পষ্ট নীতির প্রমাণ দিতে ব্যর্থ হলে মুসলিমদের সমর্থন তার দল আর কখনোই পাবেন না। মাজিদ শাহরিয়ার, স্টার নিউজ। গণহত্যা নিয়ে বিজেপি সরকারের অবস্থানের তুমুল সমালোচনা করেছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকায় প্রকাশিত এক নিবন্ধে সোনিয়া লিখেছেন, গাজায় মানবিক বিপর্যয়ের মুখেও মোদী সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করছে। ফিলিস্তিন প্রশ্নে ভারতের ঐতিহাসিক অবস্থান থেকে নয়াদিল্লি সরে যাচ্ছে কিনা সেই প্রশ্ন তুলেছেন সোনিয়া গান্ধী। গাজা ইসরায়েলের দীর্ঘ সামরিক অভিযানে ভয়াবহ মানবিক বিপর্যয়ের পরও নিশ্চুপ ভারত। ইসরায়েলের নিন্দার বদলে বিভিন্ন সময়ে দেশটির প্রতি নয়াদিল্লির কূটনৈতিক সমর্থন ও ঘনিষ্ঠতাই বেশি চোখে পড়েছে। এমন পরিস্থিতিতে ভারতের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত এক নিবন্ধে মোদী সরকারের পররাষ্ট্রনীতিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন সোনিয়া। গাজা গণহত্যার তদন্তে একটি স্বাধীন তদন্ত কমিশন করে জাতিসংঘ। এই কমিশনের প্রধান ছিলেন ভারতের সাবেক প্রধান বিচারপতি এস মুরলীধর। ওই প্রতিবেদনের উল্লেখ করে গাজায় চলমান ভয়াবহ মানবিক বিপর্যয়, বেসামরিক মানুষের দুর্ভোগ ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের নানা চিত্র তুলে ধরেন সোনিয়া। বলেন, ইসরায়েলের বর্বরতার অকাট্য প্রমাণ থাকার পরও বর্তমানে ভারতের নীরবতা দেশটির দীর্ঘদিনের নীতিকেই প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্বের বহু দেশ গাজা পরিস্থিতি নিয়ে প্রকাশ্যে উদ্বেগ জানাচ্ছে। ইউরোপ আজ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে। আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের বিপক্ষে আইনি পদক্ষেপকে সমর্থন করছে। পাকিস্তান প্রসঙ্গে সোনিয়া লিখেছেন, সন্ত্রাসীদের মদদ দেওয়া সত্ত্বেও কেবল ইরান প্রশ্নে ইসলামাবাদ আজ নিজেদের বিশ্বমঞ্চে নিয়ে গেছে। অথচ এই অবস্থানটি নিতে পারত ভারত। তার ভাষায়, ফিলিস্তিনি আত্মনিয়ন্ত্রণের অধিকারের পক্ষে দীর্ঘদিন সোচ্চার থাকা ভারত আজ তার ঐতিহ্য হারিয়েছে। গাজায় নিহত শিশুদের প্রসঙ্গ টেনে সোনিয়া লিখেছেন, মানবিক বিপর্যয়ের এই ঘটনাগুলো সম্পর্কে ভারতীয় জনগণের জানার অধিকার আছে, কিন্তু সরকার এ বিষয়ে নীরব। ভারতের ঐতিহাসিক ও নৈতিক অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে ফিলিস্তিনি জনগণের অধিকারের পক্ষে আরও স্পষ্ট ও সক্রিয় ভূমিকা নিতে মোদী সরকারের প্রতি আহ্বান জানান কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। ইফাতিরা, স্টার নিউজ। হাজারতম দিন পেরোল গাজা যুদ্ধের। ৮ মাস আগে যুদ্ধবিরতি কার্যকর হলেও এখনও বদলায়নি উপত্যকার মানুষের জীবন। এখনও তাদের প্রতি মুহূর্তে তাড়া করে ফেরে অনাহার, মৃত্যু আর অনিশ্চয়তা। ৭ অক্টোবর যুদ্ধ শুরুর ১০০০তম দিন পর্যন্ত ইসরায়েলি হামলায় প্রাণহানি ঘটেছে ৭৩,০০০। গাজা পুনর্গঠনে প্রতিষ্ঠিত ট্রাম্পের বোর্ড অব পিস এখনও স্থবির। বিশ্লেষকদের মতে গাজায় শান্তি ফিরতে এখনও অনেক সময় বাকি। যুদ্ধবিরতির পরও গাজার অর্ধেকের বেশি এলাকা নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে ইসরায়েল। এমনকি অঞ্চলটির ৭০% নিজেদের নিয়ন্ত্রণে রাখার পরিকল্পনার কথাও জানিয়েছে তেল আবিব। হামাসের নিরস্ত্রীকরণ ও গাজা পুনর্গঠনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোও আটকে আছে আলোচনার টেবিলে। সবকিছু মিলিয়ে ২০ লাখের বেশি ফিলিস্তিনির ভবিষ্যৎ এখনও চরম অনিশ্চয়তায়। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সামান্য লক্ষণ ফিরিয়ে আনতেও আরও অনেক কিছু করতে হবে, কিন্তু আমরা এখনও সেই অবস্থান থেকে অনেক দূরে আছি। যুদ্ধবিরতির পর বড় ধরনের হামলা কমলেও থামেনি মৃত্যু। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী যুদ্ধবিরতির পর থেকে এখন পর্যন্ত নিহত হয়েছেন ১০৫৩ জন ফিলিস্তিনি, যাদের বেশিরভাগই নারী ও শিশু। আহত আরও ৩৫০০-এর বেশি। ৭ অক্টোবর ২০২৩ যুদ্ধ শুরুর পর থেকে উপত্যকায় প্রাণহানি ৭৩,০০০ ছাড়িয়েছে। গাজায় কোনো স্থান নিরাপদ নয়। যেদিকেই যাবেন হামলা, মরদেহ। যুদ্ধ থামেনি। প্রতিদিন বিমান হামলা চালায়, মানুষ মারে। ধ্বংসস্তূপে পরিণত গাজায় এখনও মানবিক সংকট ভয়াবহ। জাতিসংঘ বলছে বহু হাসপাতাল অকার্যকর অবস্থায় রয়েছে। ত্রাণ সহায়তা প্রবেশে রয়েছে নানা বিধিনিষেধ। প্রতিদিন নতুন হামলার আশঙ্কা আর অনিশ্চয়তার মধ্যে বেঁচে আছেন সাধারণ মানুষ। যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গঠিত বোর্ড অব পিস কার্যত স্থবির। হামাসের নিরস্ত্রীকরণ প্রশ্নে অচলাবস্থার কারণে গাজার ভবিষ্যৎ প্রশাসন, নিরাপত্তা ব্যবস্থা এবং পুনর্গঠন পরিকল্পনা এগোচ্ছে না। এদিকে এই ১০০০ দিনে গাজার যুদ্ধ ছড়িয়ে পড়েছে লেবানন, ইয়েমেন, এমনকি ইরানেও। যুদ্ধের ১০০০ দিন পেরোনোর পর এই ইস্যুতে বিভক্ত ইসরায়েলি সমাজও।
সাম্প্রতিক জরিপ অনুযায়ী 60% বেশি ইসরায়েলি মনে করেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্বাচনে আর প্রার্থী হওয়া উচিত নয়। ইফাতিরা, স্টার নিউজ। দর্শক, আপনাদের অনেকের মনেই প্রশ্ন থাকে আসলে কত সম্পদের মালিক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? এবার সামনে এলো এই প্রশ্নের উত্তর। প্রকাশ পেয়েছে ডোনাল্ড ট্রাম্পের সম্পদের আর্থিক বিবরণী। বলা হচ্ছে ফ্লোরিডায় নিজের রিসোর্ট থেকেই তিনি আয় করেছেন $1 মিলিয়ন, সেই সঙ্গে আয় করছেন ক্রিপ্টোকারেন্সি থেকেও। ক্ষমতাকে ব্যবহার করে এর আগে এত বেশি অর্থ আয় করেননি যুক্তরাষ্ট্রের আর কোনো প্রেসিডেন্ট। হ্যারি ট্রুম্যান হোয়াইট হাউস ছেড়েছিলেন কোনো আয় ছাড়া, পেনশন পেয়েছিলেন $113। 33তম মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন প্রেসিডেন্ট পদমর্যাদা ও সম্মানকে ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহার করা উচিত নয়। জর্জ ডব্লিউ বুশ বিনিয়োগ করেছিলেন অন্ধের মতো। সম্প্রতি তিনি বলেছেন চিন্তাই করেননি কিভাবে 2008 সালের আর্থিক মন্দা তার সম্পদে প্রভাব ফেলেছে। অন্যদিকে বারাক ওবামা নিজে প্রেসিডেন্ট থাকা অবস্থায় বছরে $4 লাখ বেতন নিয়েছেন। 2025 সাল নাগাদ তার মোট সম্পদ ছিল $70 মিলিয়ন। জো বাইডেনের মোট সম্পদ $7 মিলিয়ন। বিপরীতে ক্ষমতায় আসার প্রথম বছরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয় করেছেন $220 কোটি। নতুন এক আর্থিক বিবৃতি বলছে 2025 সালে ট্রাম্প মোটা অঙ্কের অর্থ আয় করেছেন প্রেসিডেন্টের ক্ষমতা গ্রহণের পর থেকেই। এর মধ্যে শুধু ক্রিপ্টো থেকে আয় হয়েছে $140 কোটি। আবাসন ব্যবসায়ী হয়ে গেছেন $1 বিলিয়ন মালিক। প্রকাশিত আর্থিক প্রতিবেদনে দেখা যায় প্রেসিডেন্ট হওয়ার পর ফ্লোরিডায় থাকা তার 2 রিসোর্টের ব্যাপক আয় হয়েছে। মারে লাগো আর ট্রাম্প ন্যাশনাল ডোরালে তিনি গেল বছরের শুরু থেকে এখন পর্যন্ত বহুবার গিয়েছেন। আয়োজন করেছেন $1 মিলিয়ন ডিনারের, যেগুলোর জন্য তহবিল উঠেছে। বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের মালিক আর রাজনৈতিক দলগুলো নিজেদের অনুষ্ঠানের জন্য এই রিসোর্টগুলোকে বেছে নিয়ে ট্রাম্পের সম্পদ আরও বাড়িয়ে দিয়েছেন। ফোর্বস বিলিয়নিয়ার ইন্ডেক্সের তথ্য অনুযায়ী 2026 সালের মার্চ পর্যন্ত ট্রাম্পের সম্পদ $650 কোটি। 2025 সালে যা ছিল $450 কোটি। এর মধ্যে 2টি রিসোর্ট আর একটি গলফ ক্লাব মিলে তার মোট সম্পদ $1.5 বিলিয়ন। আর্থিক বিবরণী অনুযায়ী গত বছর চার্লস শোয়াব ব্যাংক থেকে $5 কোটি বেশি ঋণ নিয়েছেন ট্রাম্প। তবে এই ঋণ কী উদ্দেশ্যে নেওয়া হয়েছে তা বিবরণীতে উল্লেখ করা হয়নি। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ। আমরা এই পর্যায়ে বিনোদনের খবরে যেতে চাই। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন আজ সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত চলবে এই ভোট গ্রহণ। 2 প্যানেলের অংশগ্রহণে শান্তিপূর্ণ ভোটের প্রত্যাশা করছেন শিল্পী ও কলাকুশলীরা। কে লড়ছেন কোন প্যানেলে আর কি থাকছে এবারে নির্বাচনে, বিস্তারিত প্রতিবেদনে। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন এলেই প্রাণ ফিরে পায় এফডিসি। শিল্পীদের আনাগোনা, ভোটের হিসাব নিকাশ আর নেতৃত্বের লড়াইয়ে সরগরম হয়ে ওঠে চলচ্চিত্র পাড়া। তবে এবার নির্বাচনের বড় বৈশিষ্ট্য এখন পর্যন্ত নেই প্রকাশ্যে কোনো উত্তেজনা বা কাদা ছোড়াছড়ি। এবার মুখোমুখি হয়েছে 2টি প্যানেল। এক প্যানেলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ফাইট ডিরেক্টর ও অভিনেতা আরমান। সাধারণ সম্পাদক পদে লড়ছেন অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি। সহ সভাপতি পদে রয়েছেন চিত্রনায়িকা নূতন ও অভিনেতা ইলিয়াস কোবরা। সম্পাদকীয় অন্যান্য পদেও রয়েছেন চলচ্চিত্র অঙ্গনের পরিচিত মুখ। অন্যদিকে দ্বিতীয় প্যানেলের সভাপতি পদে প্রার্থী হয়েছেন অভিনেতা শিবা শানু। সাধারণ সম্পাদক পদে রয়েছেন জয় চৌধুরী। সহ সভাপতি পদে লড়ছেন অভিনেত্রী রোজিনা ও অভিনেতা ডিয়া তায়েব। এই প্যানেলও বিভিন্ন সম্পাদকীয় পদ ও কার্যনির্বাহী পরিষদে প্রতিদ্বন্দ্বিতা করছেন একঝাঁক পরিচিত শিল্পী। শুক্রবার সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু। মোট ভোটার 573 জন। তবে এবারে নির্বাচনে সবচেয়ে বেশি আলোচনা রয়েছে আরেকটি বিষয়। দীর্ঘ সময় নেতৃত্বে থাকা গত মেয়াদের সভাপতি মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল দুজনের কেউই এবার কোনো পদে প্রার্থী হননি। ফলে নতুন নেতৃত্বের হাতেই যাচ্ছে চলচ্চিত্র শিল্পী সমিতির দায়িত্ব। মাঝারুল তামিম, স্টার এন্টারটেইনমেন্ট। প্রায় 30 ফুট দীর্ঘ একটি টায়ারোসনাস রেক্সর কঙ্কাল নিউ ইয়র্কের নিলামে উঠতে যাচ্ছে। নিলামের জন্য এটির আনুমানিক মূল্য ধরা হয়েছে $20 থেকে $30 মিলিয়ন। কঙ্কালটি প্রায় 67 মিলিয়ন বছর আগের। এটি সাউথ ডাকোটার হার্ডিং কাউন্টির হেল ক্রিকে আবিষ্কৃত হয়। জীবাশ্মটি প্রায় 61% সম্পূর্ণ অবস্থায় রয়েছে। এতে আছে 183টি হাড়ের উপাদান এবং 30টি পাঁজর।
নিলাম সংস্থা বলছে এটি এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে বড় এবং সবচেয়ে সম্পূর্ণ টিরেক্স। কঙ্কালের দৈর্ঘ্য প্রায় 38 ফুট এবং উচ্চতা 12.5 ফুট। এটির খুলির দৈর্ঘ্য প্রায় 54 ইঞ্চি। 2021 থেকে 2023 সাল পর্যন্ত বিভিন্ন পর্যায়ে খননের মধ্য দিয়ে টিরেক্সের এই কঙ্কালটি উদ্ধার করা হয়। এই প্রথম কোনো টিরেক্সের কঙ্কাল নিলামে উঠতে যাচ্ছে। এই বিশাল প্রাণীগুলো যারা একসময় পৃথিবী শাসন করত তাদের বিলুপ্ত হয়ে যাওয়া আমাদের নিজেদের মৃত্যুর বিষয়েও ভাবতে সাহায্য করে। আমরা মনে করি আমরা এই গ্রহের সবচেয়ে শক্তিশালী বড় সত্তা, কিন্তু এটা আমাদের সাথেও ঘটতে পারে। নিলামের আগে এর আনুমানিক মূল্য 20 থেকে 30 মিলিয়ন ডলার, কিন্তু আমরা সবাই যেমন দেখেছি এটি নিলাম বাজারে একটি খুবই নতুন জিনিস। তাই কেবল নিলামের সময়ই আমরা এটি জানতে পারবো এটির প্রকৃত মূল্য কত। এর সাথে শেষ করার সময় হয়ে এসেছে। গুড মর্নিং বাংলাদেশ। দেখতে থাকুন স্টার নিউজ।